নারীদের ক্ষমতায়নের, সমাজের উন্নয়নের, সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশা বোনদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন, উনি মত বিনিময় করতেন শত শত নারীদের নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে দেন, সাউন্ডটিকে দেন, একটু কমেন্টস করে জানতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমি কৃতজ্ঞ, আপনারা সবাই এসেছেন। আপনাদের সবার আগে আমি এসেছি, আমি নিজে ছিলাম, এমন না যে দেরি করেছি। আর আজকে আমি একটু নার্ভাস এই জন্য যে আমাদের এই ছোট্ট শহরটি আসলে এত বড় হবে আমার ধারণা ছিল না। আর আরেকটি কারণে নার্ভাস, সেটা অবশ্য ব্যক্তিগত কারণ। প্রত্যেকদিন বাসা থেকে বের হওয়ার সময়, যেদিন অনেক প্রোগ্রাম থাকে বা অনেক কর্মসূচি থাকে, আমি আসার সময় আমার স্ত্রীকে বলি যে আজকে একটা বড় অনুষ্ঠান আছে বা একটা ভালো অনুষ্ঠান আছে, একটু দোয়া করতে ঠিকঠাক মতো দু চারটা কথা বলবে। ঘটনাক্রমে আজকে আর সেটা পাই নাই, এই জন্য আমার আজকে শক্তি একটু কম। আমরা মূল কথাতে চলে যাই। 5 অগাস্ট আমরা তো একটা যুগান্তকারী পরিবর্তন দেখেছি। এমন একটা পরিবর্তন, যে পরিবর্তনের জন্য বাংলাদেশ 15 বছর অপেক্ষা করেছে, 15 বছর। এবং একটা সময় মনে হয়েছিল যে বাংলাদেশ যে এই অতল গহ্বরের দিকে যাচ্ছে, গর্তের দিকে যাচ্ছে, এটা মনে হয় একটা একমুখী যাত্রা। আমি বহু মুরব্বী মানুষ, তাদের মুখে শুনেছি, প্রশ্ন শুনেছি যে এই অবস্থা কি কোনোদিন পরিবর্তন হবে না। আমি ওমরাতে কাউকে কাউকে সেজদায় কাঁদতে দেখেছি যে আল্লাহ পরিবর্তন করতে, আমরা একটা পরিবর্তন দেখতে চাই। এটা তো সত্যি, হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। এমন এমন ঘটনা ঘটেছে যেখানে স্বামী স্ত্রী একসাথে ছিল, স্ত্রীর পাশ থেকে স্বামীকে ডেকে নিয়ে তুলে ছাদের উপর থেকে গুলি করে ফেলে দিয়েছে। তো এরকম একটা দেশ, যে দেশে স্বাধীনতার 45-50 বছর পরেও স্বাধীন দেশের নাগরিকের যে মর্যাদা হওয়ার কথা, সেই মর্যাদা দূরের কথা, মানে অন্য কোন দেশের ঔপনিবেশিক শাসনামলে মানুষের যতটুকু অবস্থা ছিল, ততটুকু পর্যন্ত আমাদের স্বাধীন দেশের নাগরিকদের ছিল না। নিজ দেশেই ছিলাম আমরা বড়বাসী। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত 8-10 বছর প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, প্রত্যেক বয়সের মানুষ, প্রত্যেক ইনকাম ভেরিয়েন্টের মানুষ চেষ্টা করেছে এই দেশ ছেড়ে চলে যেতে। হাজার হাজার লোক নৌকায় করে আটলান্টিক পাড়ি দিতে গিয়ে মানে ইটালির তীরে ওঠার জন্য সমুদ্রে ডুবে পড়েছে। আমি সমুদ্রে দেশ পাড়ি গেছি, আমার পরিবারের 2 সদস্যকে আমি দেখেছি তার নবজাতক শিশু নিয়ে ইংল্যান্ডের ভিসা নিয়ে ইউনিভার্সিটি এডমিশন নিয়ে চলে গিয়েছে। এত নিরুপায় হয়ে মানুষ চলে গেছে। কেন? কারণ মানুষ বড়কর্তা উপলব্ধি করেছে যে এই দেশটা যেভাবে চলছে, তাতে এই দেশের সাথে আমাদের কোনো সম্পৃক্তি নাই, আমাদের কোনো মালিকানা নাই, বা আমরা দেশের মানুষরা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছি, আমরা কোনো সাবজেক্ট না। দেখো, আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের তরুণ, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, শিক্ষক, ছাত্র সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং তরুণদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত সামাজিক সংগঠন একসাথে পরে ফলে দেশে এত বড় একটা পরিবর্তন করেছে। এখন প্রশ্ন হলো, এত বড় পরিবর্তনের পরে এবং এতগুলি ঘটনা ঘটার পরে আমরা কেউ কি চিন্তা করি যে আবার আমরা আগের জায়গায় ফেরত যাব না? আগের জায়গায় ফেরত না যাওয়ার জন্য আমাদের নিজেদের চিন্তা ভাবনা কি করলে আরেকটা ফেস্টিভ্যালের উত্থান হওয়া থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো?
কি করলে আরেকটা লোকেরা শ্রেণী তৈরি হওয়া থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো, এবং কি করলে এই দেশের মানুষের স্বাধীন দেশের উপযোগী মর্যাদাবান নাগরিকের অবস্থান নিশ্চিত করা যাবে, কিভাবে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবো, কিভাবে নারী পুরুষের আয়ের বৈষম্য বোঝাবো, কিভাবে নারীদের কর্মসংস্থান আরো বেশি মাত্রায় সৃষ্টি করবো। এই দেশে একটা বিরাট জনগোষ্ঠী বেকার কর্মহীন, এবং ইউথ আনএমপ্লয়মেন্ট, যুবক বেকারদের সংখ্যা অনেক বেশি। সিলেটের নিজস্ব কোনো অর্থনীতি নাই। এখান থেকে আপনারা কেউ বিএ পাস করলে হয়তো জিন্দাবাদের কোনো দোকানের সেলসম্যান অথবা সেলসওম্যান হতে হবে, তাহলে ঢাকা চিটাগাঙ্গে যাওয়া লাগবে চাকরি করার জন্য। তো এই সমস্ত জিনিসের একটা পরিবর্তন দরকার, একটা পজিটিভ চেঞ্জ দরকার। এইগুলি নিয়েই আপনাদের মতামত, আপনাদের কোনো প্রশ্ন, এগুলি যদি থাকে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, বা আপনাদের মতামত টুকে নেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের মতামতগুলি পরবর্তীতে আমাদের কাজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। আর কেউ যদি প্রশ্ন করেন, আমি নিশ্চিত তাকে সব প্রশ্নের উত্তর দিতে পারবো, এত জ্ঞান আমার নাই, কিন্তু আপনার প্রশ্ন থেকে এটা নিশ্চিত আমি শেখার চেষ্টা করব। তো আমরা শুরু করি, আপনাদের কথাবার্তা শেষ হলে আবার আমি যোগ দিব, বা আপনাদের কথা ফাঁক থাকে আমি অংশ নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল মুক্তাদির ভাইকে। আমরা জানি যে জাতীয় সংসদ নির্বাচন, আগামী নির্বাচন আমাদের দরজায় করানো আছে। তাই আমরা সিলেটের নারীরা যারা আছি, একজন সচেতন নারী হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমাদের সিলেটের এক আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুক্তাদির ভাইয়ের কাছে আপনাদের জিজ্ঞাসা কি, আমরা এক পাশ থেকে কেউ হাত তুলে আমরা মাইক্রোফোনটা দিয়ে দিব। ওকে, প্লিজ। আসসালামু আলাইকুম, আমি তাহুরা আহমেদ, সবাইকে শুভ সকাল। তাহুরা আহমেদ, আমি ট্রান্সফারে আছি, একটা অফিসার হিসেবে জেলা মিটিংয়ে আছি। আর যেহেতু আমি একজন কর্মজীবী নারী, আজ সবার আগে আমি একটা দলকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি। একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের যেখানে আমাদের গণতন্ত্র নিয়ে কথা বলার উচিত ছিল, তখন আমরা বইয়ে আসলে চুপছিলাম। সত্যি কথা যেটা, আমরা বইয়ে চুপছিলাম। তারপর হয়তো আমাদের 5ই আগস্টের, আমি বেশি কথা বলে থাকতে পারি, আমি 5ই আগস্টের যে ব্যাপারটা, সেটা তো হলো সাধারণ জনগণ, প্রথমে ছাত্রদের আন্দোলন, তারপর সাধারণ জনগণের আন্দোলন। কিন্তু 15 বছর ধরে আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না। আমি সবসময় সামাজিক সংগঠন করে এসেছি, আমার জব করে এসেছি। যেহেতু যারা চাকরি করে তাদেরকে কোনো দল করা উচিত না, এটাই নিয়ম, কারণ আমাদের দেশে অনুমতি ছোট। আমি জানি 15 বছর ধরে গণতন্ত্রকে তুলে যারা ধরে রেখেছিল, বিশ্ববাসী যারা প্রমাণ করেছে যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ না। যেহেতু গণতান্ত্রিক দেশে একটা নাটক চলেছিল 15 বছর, আমরা যেটা জানতাম কিন্তু বিশ্বকে জানতাম না। বিএনপিকে দেখেছি কলকাতায় আমার প্রোগ্রাম করতে, আমি ঢাকায় যেতাম চাকরি সুবাদে, ট্রেনিং এর সুবাদে চাকরি করেছি কয়েক বছর। তো দেখা যেত যে কলকাতায় অনেক সময় অনেক আন্দোলন হতো, অনেক বোমা হামলা হতো, ওনাদের উপরে 300-400টা কেস দেয়া, এইসব সহ্য করে ওনাদের পার্সোনাল লাইফকে নষ্ট করে ওনারা 15 বছর গণতন্ত্র ধরে রাখার চেষ্টা করেছে। এটা তো হয়তো 5ই আগস্টের অনেক দল হয়তো বিএনপিকে ছোট করতে বলে যে তারা কি করেছে এত বছর, মানে গণতন্ত্রের 15 বছর কিন্তু ধরে রেখেছে না, যে গণতন্ত্র আমাদের দেশে নাই, আমাদের দেশে প্র্যাকটিস আনতে হবে। আর আমরা শুধু গণতান্ত্রিক রাষ্ট্র চাই, ভোটের মাধ্যমে রাষ্ট্র চাই। আমাদের একটা সংস্কার হচ্ছে, হোক সেটা হোক, তারপর ভোটের মাধ্যমে। কারণ আমি কার কাছে চাইবো আমার কোনো একটা সমস্যা বা আমার একটা কোনো দাবি, আমি চাইবো তার কাছে যে আমার ভোটে নির্বাচিত হয়েছে, আমার ভোটে নির্বাচিত হয়েছে, আমি তার কাছে চাইবো। আমার গত 15 বছরের মধ্যে যেহেতু আমি চাকরি করি ব্যাংকে, আমার ভোট কেন্দ্রে যাওয়া, ভোট কেন্দ্রে ডিউটির সুযোগ হয়েছে, সেখানে আমি দেখেছি কি পরিমাণ অনিয়ম হয়। তো তখন কথা বলতে পারি না, অনেক ক্ষেত্রে কথা বলেছি, ট্রাই করেছি, কিন্তু আমার আসলে কত সাহস নাই যে আমি একটা সিস্টেমের বিরুদ্ধে একা দাঁড়িয়ে যাবো। তো যাই হোক, একটা 5ই আগস্টে একটা আন্দোলন হয়েছে, এখন আমরা গণতান্ত্রিক দেশ চাই, দেশে কথা আছি। আমাদের মূল আজকের বিষয় হচ্ছে নারী ক্ষমতায়ন। তো নারী ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা যেটা ভাবি প্রথমেই যে শিক্ষাটা আসলে আমাদের মানুষ হিসেবে আমাদের মূল অধিকার। আমি মনে করি যে নারী হিসেবে আমার প্রথমে শিক্ষা প্রয়োজন। আমার একজন মানুষ হিসেবে আমার
আমার শিক্ষা হচ্ছে পাকিস্তান শিক্ষা জিনিসটা এটা আমার মৌলিক অধিকার। এইটা আমাকে দিচ্ছেন আপনি, তার মানে না যে আবার যখন অনেক কিছু করে দিচ্ছে, এটা আমার মৌলিক অধিকার। তারপরে যেভাবে ক্ষমতায়, অর্থনৈতিক স্বাধীনতা, ক্ষমতায় আমরা কিন্তু চাকরি করি, সংসারের জন্য টাকা আর্ন করি, হয়তো বাসিন্দা খরচ করি বা সংসারে খরচ করি, কিন্তু আমি অর্থনৈতিক স্বাধীন মানে করেছে আমার আসলে ক্ষমতা আছে, আমি কোনো ডিসিশন মেকিং করতে পারছি না। এটা হচ্ছে আসলে ক্ষমতায়নের প্রকাশ। ডিসিশন মেকিং মানে না যে আমি স্বেচ্ছাচারী হবো, এই যে ক্ষমতায়ন মানে আমি ডিসিশন মেকিং এ কাজ করতে পারছি কিনা। আপনারা সংসদে ৩০০ আসন নারী ৩০০ মনে হয় থাকে সংরক্ষিত আসন দিচ্ছে, এখানে সংরক্ষিত আসন এখন 50টা, এখন 50 সরি টোটাল হচ্ছে ৩০০। তো আমি এখানে আমার আসলে কোনো কথা আছে কিনা, আমি শুধু সবার সুন্দর হিসেবে একটা সভা থেকে এরা বসে আছি যে না নারী ক্ষমতায়ন হচ্ছে, তার কাছে নারী আছে, কিছু কিছু জায়গায় এরকম আছে, কিন্তু আসলে কি আমার অধিকার আছে কথা বলার? আমি কি আপনার ওই জায়গায় একটা জায়গায় আমি সম্মান পাচ্ছি? আমরা হচ্ছে সম অধিকার চাই, আসলে হচ্ছে ব্যাপারটা ইকুইটি। আমি একটা ভাত খেতে পারি, আপনি দুটো ভাত খেতে পারি, দুজনকে সমান খাবার দেওয়া হলো, এটা আসলে সম অধিকার না। তার কতটুকু প্রয়োজন তাকে সেটুকু দেওয়া। আমি নারী মানে হচ্ছে আমি সর্বপ্রথম বাংলাদেশের বা যে কোনো বিশ্বে আমার যেটা প্রয়োজন হচ্ছে সিকিউরিটি। আমি নিজে আমাকে ঢাকা যেতে হয়, আমার কোনো ভাই নেই, আমার হাজবেন্ড দেশে বাইরে থাকে, তো আমার যাওয়ার জন্য আমি অন্য কাউকে নিব সাথে, কাছে করে আমার তো নাই, আমি সেখানেও সিকিউর না। আমার একা যাওয়া আমাকে একাই করতে হয়, কিন্তু আমি রাতে করতে ভয় পাই। আমি অনেক ক্ষেত্রে অনেক কিছু অ্যাভয়েড করি, ফ্লাইটে যেতে হবে, একা থাকা একা খরচ করতে করতেও পারি। আমি কিন্তু আমি প্রোডাক্টিভ কাজ করতে পারছি না, আমি নিজে ডেভেলপমেন্ট করতে পারছি না, কারণ সিকিউরিটি। একটা ছেলে রাতে জার্নি করে গিয়ে সকালে একটা অ্যাডমিশন টেস্ট দিতে পারছে, আমি দিতে পারছি না। আমি একটা পরীক্ষার জন্য পরীক্ষা দিতে পারছি না, কারণ হচ্ছে আমার এখানে থাকার জায়গা নাই। আমি কোথায় থাকবো, আমি কিভাবে যাবো, এই যে ব্যাপারগুলো। তারপর হচ্ছে নারীর সাথে আমি খুবই আপডেট দুঃখিত যাবো, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। আমি নারী হিসেবে আমার সাথে কোনো দুর্ঘটনা হলে, যখন একটা পুরুষের সাথে চিন্তায় দুর্ঘটনা হয়, তখন পুলিশ কেস হয়, জিজ্ঞাসাবাদ হয়। নারীর সাথে হলে সবার আগে জিজ্ঞেস হয় আপনি এত রাতে কেন বের হয়েছেন। আমার একটা মেডিসিনের প্রয়োজন, আমাকেই করতে হবে, আমি কোনো ছেলে বুঝতে পারবো না, কারণ আমার হচ্ছে নির্ভরশীলতা, আত্মনির্ভরশীলতা। আমাকে ঢাকায় যেতে হবে, আমাকে রাতে বের হতে হবে। আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে আপনি ঢাকায় গিয়ে জব করতেছেন একা একা। আমার ক্যারিয়ার ব্রেকিং ক্যারিয়ার আমি শুরু করতে হয়েছে হচ্ছে সার্জেন্ট বলে যে সার্জেন্ট লাইফগুলো হতে হবে। আমি যখন দেখেছি যে আমার ক্যারিয়ার শুরু করতে হলে পড়াশোনা করেছি, এখানে আমার টিচার আছেন হালিমা ম্যাম, পড়াশোনা করেছি, আমার যেহেতু সুযোগ নাই ছিল আমাকে ঢাকা গিয়ে থাকতে হয়েছে। আমি আমার সিকিউরিটি নিজে করে নিয়েছি ওখানে, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমাদের মানসিকতা, ওটা পরিবর্তন করতে হবে, সহিংসতা আনতে হবে নারীর প্রতি। কারণ শিক্ষা তো সবাই পাচ্ছি এখন মোটামুটি, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্ষমতা আর সহিংসতা। তো সেই ব্যাপারে আমার মনে হয় যে আমাদের মানসিকতা চেঞ্জ পরিবর্তন করতে হবে। আর আমি গণতান্ত্রিক দল হিসেবে যদি বিএনপি ক্ষমতায় আসে বা বড় একটা, আমরা আশা করি আসবে, কারণ হচ্ছে হয়তো না একটা বড় বিরোধী দল থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক দেশ হিসেবে এখনো গ্রামগঞ্জের সিনিয়র যারা আছে তারা এখনো এই দলকে ভরসা করে। তো সেই হিসেবে আমি চাইবো যে 15 বছর ধরে যে শিক্ষা ব্যবস্থা আসলে মূল্যবোধ বৈধতা তৈরি করে সেটা নষ্ট করে দেওয়া হয়েছে, সেটা আপনারা চালু করেন। কিছু ওয়ার্কশপ হতে পারে যেখানে আসলে নারী প্রতি সহিংসতা বন্ধের, সেই বন্ধে নিয়ে আলোচনা করা হতে পারে। এইগুলো চিন্তা করে আসলে আমরা নিরাপত্তা পাবো না, কারণ আমাদের সাথে কিছু হলেই আমরা ভয় পাই আলোচনা করতে, বিচার চাইতে ভয় পাই, কারণ তখন আমাদের দিকে আমরা তোলা হয় যে তোমার মধ্যে সমস্যা ছিল, হয় তোমার কাপড়ের সমস্যা ছিল, না হলে তুমি কেন এত রাতে বের হলে, মানে সবকিছু আঙ্গুলটা মায়ের দিকে ওঠে। বাসায় দেখবেন কোনো সন্তানগুলো ভুল করে সে আঙ্গুলটা মায়ের দিকে ওঠে। ভালো কাজের প্রেডিকশন করে বাবারা বা ছেলে পুরুষ মানুষ নেয়, আমি পুরুষ বিদেশি না, কারণ হচ্ছে একসাথে চলতে হবে। কারণ আমি চাচ্ছি যে সহিংসতা, নিরাপত্তা, এই ব্যাপারগুলো আমরা আসলে ফেরত চাই। মানে আমাদের দেশে একযুগে তো মহিলারা ছিল, একযুগেও গ্রামের গঞ্জের মহিলারা অনেক কাজ করেছে তারা, কিন্তু কখনো তারা এইসব ফেস করে নাই, তাদেরকে সমানের সাথে টাকানো হতো। এইটার ব্যাপারগুলা নিয়ে আসলে কথা বলতে হবে আমাদের। আমি প্রশ্ন হচ্ছে হয়তো আমি মানে মতামত দিয়ে ফেলেছি বেশি, কারণ আপনারা আমার যে অনেক সিনিয়র, আমার প্রশ্ন করার কিছু নাই, আপনারা আমার অনেক ভালো জানেন। এখনকার জেনারেশন হিসেবে আমি যে ব্যাপারগুলা ফেস করি আমি সেগুলো শুধু তুলে ধরেছি। আর একটা ব্যাপার আসলে খুব ভালো হয়, যেমন ধরেন
আমাদের টেকনিক্যাল যে স্কিল ডেভেলপমেন্ট গুলো নারী এগুলো করে দিলে আসলে খুব ভালো হয়, কারণ এইগুলোর যদি আয়োজন করা হয় এখনকার হচ্ছে কম্পিউটার ছাড়া আসলে জব সেক্টরে কিছু করা যায় না। আমরা আসলে বুঝি না যে আমি চাকরি করবো বা কিছু করবো, ঘরে বসে কাজ করা যায়। আমি বলছি না যে আপনাকে চাকরি করতে হবে, আপনার প্রায়োরিটি আপনার ফ্যামিলি থাকতে পারে, তো সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের যদি ছোটখাটো মানে ওয়ার্কশপ করা যায় বই দিয়ে, তারপরে হচ্ছে কিভাবে চলতে হয়, কিভাবে ব্যাংকিং একটা কাজ করতে হয়, এই ধরনের ওয়ার্কশপ গুলো করলে আসলে ভালো। আর এগুলো হচ্ছে প্রপার ওয়ার্কশপ বা যাই করি আমরা, এগুলো প্রপার মানুষকে করানো হচ্ছে, তার মানে দেখা যায় এগুলো ব্যবসা হয়ে যায়, যেটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে। আর একজন মানুষ পড়াশোনা করবে, সবাই পড়াশোনা ভালো হবে, এটা কোনো কথা নাই। আমি পড়াশোনা করেছি দেখে আমার ক্ষমতা আছে, আমি কিছু করবো, আরেকজন করে নাই দেখে তার ক্ষমতা নেই। ব্যাপারটা এরকম না, বর্তমান থেকে সবারই আসল ক্ষমতা আছে, সবার ভিতরে সবারই একটা গুণ, সবার ভিতরেই একটাই ফলাফল, তো সবাই সমান এখানে। তো যাই হোক, আমি আমার মতামত দিলাম। আমার একটাই দাবি যে সুরক্ষা আর ক্ষমতায়ন বলতে আসলে সমস্যা, এটাই আমি বুঝি। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। Fantastic. ধন্যবাদ আপুকে। এই পর্যায়ে অন্য কারো কাছে কোনো প্রশ্ন বা আপনাদের মতামত যদি থাকে। আমাদের নিজেদের জানা, বিশেষ করে আমাদের যে ডিমান্ডটা যদি আমরা বলি, আগামী যে সংসদ নির্বাচনের পরে আমরা নারীরা যে আমাদের নারী উন্নয়নের জন্য আমরা কি চাই, আমাদের যদি বলি আমাদের কর্মসংস্থানের জন্য আমরা কি চাই, আমাদের নিরাপত্তার জন্য কি চাই, এই ধরনের চাহিদাগুলো আমরা ব্যক্ত করতে পারি। আসসালামু আলাইকুম স্যার, আমি ডক্টর ফাহিমা ইয়াসমিন। কেউ দয়া করে স্যার বলবেন না, প্লিজ। From Northeast Medical College of Hospital. As a female doctor, আমাদের অনেক কিছু ফেস করা লাগে, মর্নিং শিফটের সাথে নাইট শিফট, নাইট ডিউটি, সাথে অনেক কমপ্লিকেটেড লাইফ আমাদের ফেস করা লাগে। তো সেই ক্ষেত্রে এজ এ বাংলাদেশি আমি যেগুলো সবসময় রাস্তাঘাটে ফেস করি, ইপিজি থেকে শুরু করে অনেক আজে বাজে কথা। তো সেই ক্ষেত্রে এটা হসপিটাল, যেখানে শিক্ষিত মানুষের সাথে অশিক্ষিত মানুষের থাকে, তাদের সাথে নারীরা সেম না। তো নাইট শিফটের ক্ষেত্রে আমাদের সেফটির ক্ষেত্রে বিএনপি কি ব্যবস্থা নিতে পারে? আর আমার আরেকটা কোয়েশ্চন স্যার, আমি কি বলবো? জি জি প্লিজ। আরেকটা কোয়েশ্চন হচ্ছে, আমাদের গ্রাম অঞ্চলের অনেক মহিলা বা মেয়েরা সাধারণত তাদের শারীরিক কোনো সমস্যা হলে পারিবারিক বাধার জন্য সেটা মানে হসপিটালে এসে বা ক্লিনিকে আসতে চায় না, অনেক বাধা বিপত্তির তাদেরকে ফেস করা লাগে। তো এই সামাজিক সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক দল কোনো ভূমিকা রাখতে পারে? আপনার নাম? পায়েল। পায়েল কিসে আছেন? কিসে? ডেন্টিস্ট। ধন্যবাদ পায়েল আপুকে। এই পর্যায়ে আমরা হচ্ছে নতুন করে কেউ যদি প্রশ্ন করতে চান, আমরা আমাদের প্রশ্নের জন্য ওয়েট করছি। তো এই পাশ থেকে যারা একদম তরুণ আছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই আপনাদের নিজস্ব ডিমান্ড, আমাদের কাছে তাদের তরুণদের ডিমান্ড অনেক বিষয়, প্রত্যাশার বিষয়। তো সেইখান থেকে আমরা এই পিছনের দিকে আপনারা বসেন, বিশেষ করে তাদের দিক থেকে আমরা প্রশ্ন করতেছি। প্লিজ আপু এই পাশে বা অনুরোধ করতে পারেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আছে এত সুন্দর একটা বিষয়ে আজকে সেমিনারটা আয়োজন করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের সমাজের নারী ক্ষমতার সমাজ উন্নয়ন এই অন্তর্ভুক্তভাবে জড়িত। নামটা বলুন। নারী ক্ষমতার নাম এবং পরিচয়। আপনার নামটা বলুন কেন? আমি হারিবাগে আমি ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। আমি আজকে যে টপিকটা সেটা টপিক এবং সেটা আমাদের সমাজ উন্নয়নের জন্য অবশ্যই নারী ক্ষমতায়নের দরকার আছে, যেটা আমরা সবাই জানি এবং বিশ্বাস করি। কিন্তু আমার যে প্রশ্নটা আপনাদের কাছে বিএনপি করে বড় একটা দল,
বিগত 15 বছর আমরা দেখেছি যখন কোনো আন্দোলন হয়েছে, আমাদের যে শরীর শাসক ছিল, যখন কোনো আন্দোলন হয়েছে, সরকারের হাতে গোড়া করতে গেছে, ছাত্রছাত্রীদেরকে মাঠে নেমেছে, একটাই বিষয় আমার কাছে খুব বেশি কষ্ট লাগছে, সেটা হচ্ছে কিছু হলেই মেয়েদের ইজ্জতের উপর দিয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনি বলেই দিলেন আপনারা মেয়েরা সাবধানে যাবেন, আপনাকে হ্যাকিং মাইনে আছে। হ্যাঁ, যখন আমি দেখছি সাধারণ ইউনিভার্সিটির ছাত্রীরা নিজে বলেছে তোমাদের নিরাপত্তা আমরা দিতে পারবো না, তোমরা কিন্তু আসছো, তোমাদের চরিত্রের উপর দিয়ে যাবে, সেটা দায় আমরা নিব না। এই যে একটা নিরাপত্তা নিরাপত্তা, সেখান থেকে কি আমরা বিএনপির কাছে ভালো কিছু আশা করতে পারি, যে আমরা আন্দোলন পরিবার করে বাইরে দেখতে চাই মেয়েদের চরিত্রের উপর দিয়ে যাবে কেন? কেন মেয়েদেরকে সবসময় নির্যাতনের শিকার হতে হবে? সেখানে আপনাদের যদি আমরা আশা করতেছি আপনারা একটা বড় দল, আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় এবং ইনশাআল্লাহ হবে, কিন্তু আমাদের একটা বিশাল ত্যাগের মধ্যে যে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হতে পেরেছি, সেক্ষেত্রে আপনারা এই যে নারীর চরিত্রের বা যে ক্রিটিক্যাল একটা মুভমেন্ট আছে, যেখানে মানুষ সব ভয় পায়, উপর থেকে বের হতে পারে, সেই থেকে আপনারা কি নিরাপত্তা দিতে পারেন এবং এই নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কি কি ব্যবস্থা নিতে পারেন? আর মুক্তাদিবের কাছে আমার একটা প্রশ্ন, যে তিনি সিলেটের মানুষ, আমি নিজেও সিলেটের মানুষ, সিলেটের একটা মহিলাদের এবং যাদের মহিলারা আছে যেসব মা, তারা একটু টেনশনে থাকে, যদি আমরা বুক ফুলাই বলে আমাদের সিলেটে যৌতুক নাই, কিন্তু আসলে কি আমাদের সিলেটে যৌতুক নাই? আমরা বিয়ের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা মেয়েদের যৌতুক দিই, আমরা তাদের দেই, বিয়ের সময় অনেক ছেলের যৌতুক, বিভিন্ন সিজনের পুরুষের যৌতুক, পিতার সময় পিতার যৌতুক, এই যে যৌতুকের একটা ট্র্যাক, আমি একটু যৌতুক, সেখান থেকে বের করার জন্য আপনারা কি কি সচেতনতামূলক প্রোগ্রাম আপনারা হাতে নেবেন বা এই কাজটা করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিতে পারেন? আর আরেকটা কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের যারা যেসব মহিলারা চাকরি করেন তারা ফ্যামিলি করে কমিউনিটি দিতে পারে, কিন্তু যেসব মহিলারা জব করতেছেন তারা কিন্তু জব করতেছেন অ্যাকচুয়ালি, তারা আরো বেশি কাজ করে, সারাদিন কুকরি শুরু করে তাদের যাওয়ার আগে পর্যন্ত তারা কাজ করে, কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যামিলিতে তাদের কোনো মতামত নাই, মতামতের কোনো গুরুত্ব নাই। হ্যাঁ, হাজবেন্ড টাকা ইনকাম করে শাড়ি গাড়ি সব কিছু দিয়ে দেয়, কিন্তু তাদের হাতে টাকা দিতে তারা কেন জানি একটা সংকোচ বোধ করে। হ্যাঁ, আমি তোমার জানা কিন্তু সব দেবো, কিন্তু তোমাকে টাকা দিব না। এই যে মহিলাদের নিজেদের ফ্যামিলি যে ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হচ্ছে, তাদের ফ্যামিলিতে যে তাদের যে স্বাধীনতা যে ব্যাকআপটা করতেছে, এখান থেকে বের করে নিয়ে আসার জন্য আপনারা একটু উদ্যোগ দিতে পারেন। এই প্রশ্নগুলো আমার করেছে। ধন্যবাদ ম্যাডামকে। যে আমরা নারীর ক্ষমতায়ন শুধুমাত্র অর্থনৈতিক ক্ষমতায়ন নয়, সেই সাথে রাজনৈতিক ক্ষমতায়নও অবশ্যই জড়িত। সেক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে যদি কারো জানার বা কোনো প্রশ্ন থাকে বিভিন্ন রাজনৈতিক বিএনপির কাছে, সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন, পাশাপাশি আমাদের অন্যান্য জিজ্ঞাসা থাকতে পারে। মাইকটা সামনে, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। মাইকটা কাছে না। নাম পরিচয় দিন। আমার নাম হালিমা কবি, আমি একজন হাউসওয়াইফ। আমি অনুমতি দিলে আমি আপনাকে প্রশ্নগুলো করব। প্লিজ প্লিজ। আমরা যারা নারীরা রাজনীতি করতে চাই, জি। বাংলাদেশের রাজনীতি নারীদের অংশগ্রহণ কেমন? সমন্বিত আসল নারী নেতৃত্বের কতটা কার্যকর? পরিবার, সমাজ, সংস্কৃতি নারী রাজনীতিবিদদের মধ্যে কি কি বাধা সৃষ্টি করে? নারী রাজনীতিবিদদের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো কি কি? নারী নেতৃত্ব সমাজে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারে? ধন্যবাদ। মাহবুবী, এই পর্যায়ে এই পাশ থেকে আমার মনে হয় এখন পর্যন্ত যেগুলি এগুলি একটু অ্যাড্রেস করে ফেলি। সেটাই মানে আসসালামু আলাইকুম শুভবিকা। আমার প্রশ্ন হচ্ছে, নামটা বলতেন। তাহমিনা আহমেদ রোজি, আমি জালালাবাদ স্টেশন এসি কমিটিতে ঢাকায় আছি। আমি সিলেটের মেয়ে হিসাবে, আপনিও সিলেটের সাউথ সময় বাড়ি, আমারও সাউথ সময় বাড়ি, এই জন্য আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে
এই 15 বছর যে আপনাদের সিলেটের যে নারীরা কাজ করলো, মানে আপনাদের দলেরই মনে করেন যে কাজ করলো, আপনার কাছে আমি মেনে যখন অনেক নেতাদের চিনি সিলেটি মেয়ে হিসেবে, তো সবার চেয়ে আমি শুনেছি আপনার কাছে আপনার কর্মীদের একটা অবস্থান আছে বা আপনি সম্মান করেন। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এই যে এত বছর যে নারীরা কাজ করলো আপনাদের মানে হাটে মাঠে ঘাটে সব জায়গায় নারী নেত্রীরা কাজ করছে, ওইখান থেকে আপনি যদি ক্ষমতা পান বা আপনি যদি, তখন ওইখান থেকে কয়েকজন নারীকে আপনি তুলে নিয়ে আসবেন যেখানে আমরা সাধারণ জনগণ কোনো ক্ষমতা মানে কোনো ধরনের বিপদ হইলে আপনার কাছে না গিয়ে ওই নারীর কাছে যেতে পারি, যাতে আমাদের কান্নাটা ওই নারী আপনার কাছে গিয়ে বলবে আপনাদের ইয়ে থেকে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমরা নারীরা তো ঘরে বাড়িতে সব জায়গায় কাজ করতেছি, তো নেতৃত্বের মানে আমাদের যে নারীদের, আমার প্রশ্ন হচ্ছে মানে আমরা কতটুকু এই যে ক্ষমতার যে আপনার যেখানে যে প্রশ্নটা হচ্ছে নারী ক্ষমতায়ন বা সমাজের যে উন্নয়ন, আমরা তো সমাজে পিছিয়ে না, আমরা প্রত্যেকটা, আমি নিজেই একজন নারী উদ্যোক্তা, তো আমরা সমাজেও কাজ করতেছি সামাজিক ইয়েতে, তখন আমাদের ক্ষমতায়ন যেটা মানে আপনাদের কাছে আমাদের ক্ষমতায়নটা মানে এটা ডেফিনেশন কি? হ্যাঁ ডেফিনেশনটা কি, এটা হচ্ছে একটা। আর আপনারা যদি দলে আসেন আমাদেরকে আর কতটুকু সুযোগ সুবিধা দিবেন, আমাদের এমনিতে বলা হয় যে 33% আমরা, তো বিভিন্ন প্রোগ্রামে গেলে দেখি যে আমাদের সিলেটে যেটা, আমি ঢাকার কথা বলবো না কারণ ঢাকায় আমাদের যথেষ্ট সময় নিয়ে আমরা করি, সিলেটে একটু এখানে একটু গ্যাপ আছে আপনাদের আমাদের ভিতরে, তখন দেখা যায় যে না আমাদের কোনো শেয়ার থাকে না, আমরা প্রোগ্রামে যাই, ইনভাইট পাই, প্রোগ্রামে যাই, যখন আমরা মাইক হাতে নেই হয়তো বেশি হলে 2জন মহিলাকে দেওয়া হবে, তাও অনেক কি করে মাইক টেনে নিয়ে আসতে পারি। আমাদের যদি আপনাদের কাছে সাথে কথা না বলতে পারি, আমাদের যদি কোনো কান্না আপনাদেরকে না রাখতে পারি, তাহলে তো আপনারা কাজ আমাদের করবেন কিভাবে? তো এটা হচ্ছে আপনাদের কতটুকু করবেন, নাকি আমরা ওই এত বছর যে গত যে গেছে তখনকার মতো বলবো কি স্বদেশ তুমি স্বাধীন হয়েছে, স্বাধীন হইনি আমরা, আমাদের কি প্রশ্নটা থাকবে নাকি আমরা স্বাধীনভাবেই চলাফেরা করতে পারবো? ধন্যবাদ আপনাকে। উনি আরেকজন আপু একটু সামনে নিয়ে আসুন। উনি ছিলেন আগে। উনি আগে হাত তুলুন। আসসালামু আলাইকুম, আমি মাদানা লিমা, এক্স টিচার সাইন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। তো আমি আপনাদের পারমিশন নিয়ে, আমি স্যারের পারমিশন নিয়ে টপিকে একটু বাইরে যাচ্ছি, কারণ নারী ক্ষমতায়ন সমাজের উন্নয়ন এটা নিয়ে অলরেডি আমার আপুরা অনেক কিছু বলে ফেলেছে, যেটা আমি বলতে চাইছিলাম তারা বলে ফেলেছে, সেজন্য আমি এই জিনিসটা ব্যবহার করতে যাচ্ছি না। আমি ছোট করে স্যারের কাছে বলতে চাচ্ছি যেটাই, যে 5ই আগস্টের আগে হোক আর 5ই আগস্টের পরে হোক বাংলাদেশে কি হয়েছে, কি হচ্ছে বা কি হবে, এটা মোটামুটি আমাদের সবারই একটা জানা আছে, সেজন্য আমি এই টপিকগুলোর মধ্যে আপনারা যাচ্ছি না। আমি শুধু এটাই বলবো যে আপনারা যদি ক্ষমতায় আসেন আর আপনারা যদি আমরা চাচ্ছি কি আপনাদের কথা যেন আমরা বাচ্চাদেরকে বলতে পারি, বাচ্চারা যেন বাচ্চাদেরকে বলতে পারি। যেমন খুব ছোট করে বললে, ওই দিন আমি দেখছি আগের যে আমাদের সাবেক আইন প্রতিমন্ত্রী ফলক, উনি যেটা আসতেছেন আদালতে আসতেছেন আপনারা বলতেছেন, সবার ভিতরে একটা অনুভব থাকে ওনারা তো একটা মানে খারাপ জিনিস কাজ করতেছে বা সালমানের কথা আসছিল, সবার যে মানে এই যে অতগত এই যে একটা খারাপ সিচুয়েশন, আমরা আপনাদের এরকম দেখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি আপনারা যখন দল থেকে মানে নিজের ইচ্ছায় ক্ষমতা ছাড়বেন বা এটাকে বলে মনে করেন রিটায়ার হবে, তখন আমরা যেন কষ্ট পাই, কেন আপনারা যাচ্ছেন, আপনারা থাকে বাংলাদেশে আপনাদের জন্য দরকার, আমরা এটা চাচ্ছি। আমি এই নারী ক্ষমতায়নের প্রতি যেগুলো আমার আপনারা বলে দিয়েছেন, এই জন্য আমি এটা ব্যবহার করতে চাচ্ছি না। আর সমাজের উন্নয়ন বলতে যেটা আমার বাসা বাংলাদেশ থেকে কিছু এটা 2020 থেকে 22 থেকে আমার বাসায় পানি উঠে, বন্যা পানি উঠে, আমার বাসা বাংলাদেশের পিছনে 2022 থেকে আমার বাসার পিছনে মানে অল্প একটু বৃষ্টি দিয়ে জলাবদ্ধতার কারণে পানি উঠে। আমি সমাজের উন্নয়নের সাথে এটা বলতে পারলাম, কিন্তু আপনারা যদি জনগণকে বন্ধু করে দেন সেটা আমার বলা লাগবে না, আপনি আমার বাসার পানিটা খুঁজে বের করেন, এটা আমি বিশ্বাস করি। আর আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, আমি ওনার সম্বন্ধে দুটো লাইন বলতে চাই যে এত ডিসেন্ট এত ইনোসেন্ট একটা মহিলা উনি, আমাদের বাংলাদেশের মহিলাদের জন্য উনি একজন আইডল, এত স্যাক্রিফাইস করছেন উনি বাংলাদেশের জন্য, ওনার হাজবেন্ড বলেন
ফ্যামিলির সবাইকে বলেন। ইভেন শেখ হাসিনা যখন দেশ থেকে পালানোর আগে উনি অনেক সব ওনাকে মনে হতো আমি দেশের প্রাইম মিনিস্টার। উনি যখন কথাবার্তা বলতেন মনে হতো উনি মানে পাড়ায় ঝগড়া করতেছে, মানে লাইক আমরা পাড়া প্রতিবেশীরা যেরকম ঝগড়া করে উনি সেরকম ঝগড়া করতেন। মানে আমাদের কোনো ধরনের কোনো কিছু ছিল না প্রাইম মিনিস্টারের দিয়ে কথাবার্তা বলা। তো উনি চলে যাওয়ার পরেও বেগম খালেদা জিয়া একটা শব্দ যেরকম আমরা সিলেটি ভাষায় একটু সামনে কথা বলা হয়, যে কোনো একটা কিছু বলি একটা কিছু ওনাকে বলেন, শুধু মানে আল্লাহর প্রশংসা করছেন যে আল্লাহ আমাদেরকে এই দিনটা দেখাইছে। কিন্তু উনি পারতেন অনেকগুলো খারাপ শব্দ ইউজ করে, উনি পারতেন কথাবার্তা ফেরত দিতে। তো আমি ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি বেগম খালেদা জিয়া। আর আমি আপনাদের এরকম দেখতে যাচ্ছি আপনারা চলে গেলে যেন আমরা কষ্ট পাই না, আপনারা জানেন না আমরা থাকেন না, বা আমরা যখন আমি এদিনও বলছি আমাদের বাচ্চাদের নিয়ে আপনাদের কথা বলতে পারি যে এরকম ছিলেন এরকম। আর আমরা এগুলো যে উন্নয়নের কথা বলি, আপনারা যদি এগুলো বুঝেই বের করেন আমাদেরকে আর বলা লাগবে না। সেটাই। আচ্ছা ধন্যবাদ এই পর্যন্ত শেষ করে ফেলি আগে। আমরা আলোচনায় পর্যায়ে আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে যে আমাদের যেগুলো এটুকু শেষ করে ফেলি, মানে এনাফ হয়েছে, এরপরে যাবো আমরা, আগে এটুকু শেষ করে ফেলি। প্রথমত সরি, আমি শেষের থেকে শুরু করি একটু। ফারহানা ইমা, আচ্ছা ফারহানা ইমা হচ্ছেন সানিডেল স্কুল। আচ্ছা ইমা, মানে আপনার কথাটা হচ্ছে আমি যে কথাগুলি বলেছিলাম সেটার এসেন্স, মানে জিস্ট কথাটা। আমরা সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা যে ওই জায়গাটায় আমরা আবার ফেরত যেতে চাই। এটা তো বাস্তব। আপনি আমাদের দেশের একটা বড় অংশের মধ্যে, শুধু ইয়াং জেনারেশন না, একটা বড় অংশের মধ্যে রাজনীতির প্রতি একটা তীব্র অনীহা ছিল। এবং গত 15 বছরে সেই অনীহা বা বিতৃষ্ণার পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। এবং সো মাচ সো কেউ পলিটিক্স করে, রাজনীতি করে, এটা শুনলেই তার প্রতি একটা অবজ্ঞাসূচক মনোভাব আসে আমাদের মধ্যে, একটা বিতৃষ্ণার মনোভাব আসে যে স্বাভাবিক সুস্থ লোক তো রাজনীতি করতে পারে না, যে রাজনীতি করে এই বেটা একটা জালিয়াত টাইপের লোক। এটা ছিল আমাদের মধ্যে আছে। এবং এই 5 আগস্টের পট পরিবর্তনের আগে আপনি যদি স্কুলের 9-10 থেকে শুরু করে 40-42 বছর পর্যন্ত এই ডেমোগ্রাফিক সেগমেন্টের একটা সার্ভে করতেন, দেখতেন যে ইমাকে দেখবো কেমন। তো এই সেগমেন্টের মধ্যে গরিষ্ঠ সংখ্যক হয়তো 70-80, আচ্ছা রাখেন আপনার সুবিধা মতো, 70-80 হাতে রাখা লাগবে না, রাখেন আপনার সুবিধা মতো রাখেন। 70-80% লোক তার রাজনীতির প্রতি অনীহা এবং রাজনীতিবিদদের প্রতি একটা কন্টেম্পচুয়াস মনোভাব, যে এই মনোভাবকে পোষণ করে। কেন পোষণ করবে? পোষণ করার একটা না, 101টা কারণ আছে। কারণ গত অনেক বছর যাবত আমাদের প্রত্যাশা মেটানো তো দূরের কথা, আমাদের সাধারণ মানুষের মধ্যে এই ফিলিংসটাই জন্ম নিয়েছে এবং জোরদার হয়েছে যে আমরা হচ্ছি গুটিকয় মানুষের হাতের পুতুল। গুটিকয় মানুষ সমস্ত ধরনের ভোগ বিলাস করবে, সারা রাষ্ট্রটাকে তাদের আয় উপার্জনের হাতিয়ার হিসাবে ব্যবহার করবে, সারা দেশের মানুষ হবে তাদের বক্তৃতা দেওয়ার একটা টুল, কতগুলি স্লোগান দেওয়ার একটা টুল। এইভাবে 18-20 কোটি মানুষের একটা দেশকে একটা পণ্য হিসেবে ব্যবহার করেছে বছরের পর বছর রাজনীতির লোকরা। এবং এটা বলতে আমার মানে কোনো দ্বিধা নাই যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই নট ফুল অফ এঞ্জেলস। এটা কেউ বলতে পারবে না যে বিএনপি শুধু ফেরেশতা দিয়ে তৈরি, অথবা অন্য কোন দলে শুধু ফেরেশতারাই আছে। সব দলের মধ্যে খারাপ আছে, এবং সবাই এক উদ্দেশ্য লক্ষ্য নিয়ে রাজনীতি আসে না।
কেউ আসে যে আমার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবো রাজনীতির মাধ্যমে, কেউ আসে আমি সামাজিক মর্যাদা পাবো, কেউ আসে আমার এই পাড়ার মধ্যে অথবা এই শহরের মধ্যে আমার অবস্থানটা একটু ছোট, এখন রাজনীতি করলে একটু স্ট্যাটাস বাড়বে, টাকা পয়সা হয়ে গিয়েছে এখন স্ট্যাটাস বাড়বে। রাজনীতি করার জন্য রাজনীতিতে আসে যে না আমি দেশের উন্নতি করব, বা এই দলটার ম্যানিফেস্ট, এই দলটার কর্মসূচি আমার ভালো লেগেছে, এই এই জিনিসগুলি বাস্তবায়ন করতে পারলে আমি দেশটাকে এই উচ্চতায় নিয়ে যাব, আমি নারী শিক্ষার এইভাবে প্রসার ঘটাবো, আমি আনএমপ্লয়মেন্ট এইভাবে দূর করব, আমি বৈষম্য এইভাবে দূর করব, আমি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ককে উন্নত করে দেশটাকে আরো স্থিতিশীল মজবুত সংহতি জোরদার করব। এইভাবে রাজনৈতিক কর্মসূচির প্রতি সত্যি সত্যি আকৃষ্ট হয়ে রাজনীতিতে এসছে রাজনীতি করার জন্য, মানে দিস আর হ্যান্ডফুল। আপনি টোটাল পার্সেন্টেজের মধ্যে এটা সীমিত সংখ্যক লোক। একটা বড় অংশ লোক হচ্ছে এইভাবে মানে রং ওরিয়েন্টেশনে আসে। এখন কথা হচ্ছে এটা কি শুধু যারা রং ওরিয়েন্টেশনে এসেছে তারাই দোষী, যারা রাজনীতিতে আসে নাই তাদের কোনো দায় দায়িত্ব নাই? এই যে পার্সেন্টেজের কথা আমরা বললাম, আপনি যদি সংখ্যায় গুনেন তাহলে ভোটিং ব্লক হিসাবে 4-5 কোটি লোক আছে যারা এরকম এই টোটাল প্রসেসটা থেকে মানসিকভাবেই দূরে ছিল, যে না রাজনীতি ভালো লোকের কাজ না, রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় আসে না। তো রাজনীতি থেকে দূরে থেকে আপনি আসলে কি করছেন? আপনি তাদের জন্য রাজনীতি উন্মুক্ত করে দিচ্ছেন যাদের আপনি আপনার নেতৃত্ব দেওয়ার উপযুক্ত মনে করেন না, ঠিক না? আপনি যেহেতু যাদেরকে ওইখানে ফ্রি লাইসেন্স দিয়ে দিচ্ছেন, ওই জায়গাটা খালি রেখে দিচ্ছেন, যেই জায়গায় আপনার আমার থেকে আমাদের সাধারণ লোক থেকে বিদ্যা বুদ্ধি চারিত্রিক বৈশিষ্ট্য দেশপ্রেম সব দিক থেকে নিচের স্তরের লোকদের জন্য আপনি ওই জায়গাটা ফ্রি করে দিলেন, তারা আমাদের মাথার উপর ছড়ি ঘুরাবে, আমাদের নেতৃত্ব দিবে, এরপরে অভিযোগটা কেমনে করবেন? ওই জায়গা তো আমরা খালি করে দিয়েছি। সেই জন্য আমরা যদি আসলেই চাই যে কথাগুলি আপনারা বললেন সেরকম বাংলাদেশ যদি আসলেই আমরা দেখতে চাই, তাহলে আমাদের স্টেট আমাদের ক্লেম করতে হবে, আমাদের জায়গা আমাদের নিতে হবে, যেভাবেই হোক আমাদের নিজেদের প্রেশার গ্রুপ ক্রিয়েট করতে হবে, আমাদের গলা আমাদের ভয়েস যেন রাজনীতিকদের কানে গিয়ে বাড়ি মারে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তাহলে কোনো সরকারই এত বেপরোয়া হতে পারবে না, এত বেপরোয়া হতে পারবে না। আচ্ছা, আমি আরো মানে সুনির্দিষ্ট করে চলে আসি আপনার এখানে। ইলেকশনের পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়েছে 2009 পরে, মানে 12-13 এসে। এর আগে 4টা ইলেকশন আমরা দেখেছি, প্রতি 5 বছর পরে পরে যে সরকারের নির্বাচিত হোক সে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হয়েছে। 9-এর পরে এই ব্যবস্থাটা উঠে যাওয়ার পরে পরবর্তী 3বার আর প্রকৃতপক্ষে কোনো ইলেকশন হয় নাই। এখন নির্বাচন ছাড়া যখন কোনো একটা সরকার ক্ষমতায় ছিল, তার তো জবাবদিহিতার কোনো বিষয় নেই, কারণ তার এরকম হলে মিটিং করে ইমার প্রশ্ন শোনার দরকার হয়নি, অথবা অন্যদের প্রশ্ন শোনার দরকার হয় নাই, সেই উত্তর দেওয়ার দরকার পড়ে নেই। এবং এরকম জবাবদিহিতার যদি ব্যবস্থা না থাকে তাহলে 5 বছর আজকে শুনে যাওয়ার পরেও 5 বছর পরে এসে সেটার জমা খরচ দেওয়া লাগবে না। তো এই জবাবদিহিতাটা না থাকার কারণে হাসিনা বা তার রাজনৈতিক নেতৃত্ব এতটুকু বেপরোয়া হয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। যদি জবাবদিহিতাটা থাকে তাহলে একটা শিকলের মধ্যে বাধা থাকে, মিনিমাম অ্যাকাউন্টেবিলিটি থাকে। আচ্ছা, ওই জায়গায় যেন আমরা আবার ফেরত যেতে না পারি সেই জন্য একটা কমন কনসেনসাস ডেভেলপ করেছে, একটা সাধারণ ঐক্যমত। যারা অন্তর্বর্তীকালীন সরকার যারা এখন আমাদের পরিচালনা করছে তারা এবং সমস্ত রাজনৈতিক দলগুলি মিলে একটা কনসেনসাস সংস্কার কর্মসূচিতে আসছে, এবং এই সংস্কার কর্মসূচির প্রথম প্রস্তাবক আমি দাবি করে বলতে পারি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা তারেক রহমান সাহেব 2023 সনে আমরা
রোজা মাসের কোনো একটি ইফতারের আগে সাংবাদিক সম্মেলন করে আমরা প্রস্তাব করেছি যে আমরা এইভাবে দেশের পরিবর্তন চাই। যদি আমরা কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসি, আমরা এইভাবে পরিবর্তন করব। কিভাবে? আমরা প্রধানমন্ত্রীর পদ একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট করে দিতে চাই, যে কেউ ইচ্ছা করলেই সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন সবাই একমত হয়েছে যে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি থাকতে পারবে না। 10 বছর মানে 2টা টার্মের বেশি থাকতে পারবে না। দ্বিতীয়ত, এমন একটা ব্যবস্থা হয়েছিল যেখানে সরকারের নাম হচ্ছে সংসদীয় সরকার, কিন্তু একজন ব্যক্তি ফর অল প্র্যাকটিক্যাল ডেফিনেশন একজন ব্যক্তি ছিল সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি ছিলেন প্রধানমন্ত্রী। কার্যত প্রধান বিচারপতি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সব নিয়োগই তার কন্ট্রোলের মধ্যে ছিল। এবং আপনারা দেখেছেন শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনগুলির সময় সাংবাদিকরা কিভাবে তাকে তোয়াজ করে প্রশ্ন করত। যেটা আমরা সাধারণ লোকরা জানতাম না, সেটা হলো প্রশ্ন আগে ঠিক হতো, কে কি প্রশ্ন করবে সেটা আগে ঠিক হতো। তারপরে এরা এক একজন দাঁড়িয়ে তেলে মুখে প্রথমে কিছুক্ষণ তোয়াজ করতো না, সত্যি কথা। এবং প্রশ্ন করত না কি করত, একমাত্র এগুলি মানে আরেকবার যদি নেটে গিয়ে রিপিট করে শোনেন, আল্লাহ পাক জানে যে এরা কি করত। এরা বিবেক কোথায় রেখে আসতো, এরা নিজের ঘরে ফিরে গিয়ে স্বামী বা স্ত্রীর মুখের দিকে তাকাতো কিভাবে, এটা একটা আসলে আশ্চর্যের বিষয়। যাই হোক, তারপরে এখন যে সংস্কার কর্মসূচি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, সেটির একটা আলাদা ফরম্যাট করা হচ্ছে। বিচার বিভাগ প্রকৃতভাবে এক্সিকিউটিভ থেকে স্বতন্ত্র করা হচ্ছে, যাতে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা থাকে। পার্লামেন্টে এমপিরা আগে তাদের কোনো স্বাধীনতা ছিল না, এখন ওই সংশ্লিষ্ট ধারাটি 70 ধারা সংশোধন করে সংসদ সদস্যরা যেন তাদের নিজ দলের প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে পারেন, তাদেরকে সেই সুযোগ করে দেওয়া হচ্ছে, স্বাধীনতা দেওয়া হচ্ছে। শুনেন, আমি যদি এখন বলি যে এই মিটিং এর পরে অথবা আগামী নির্বাচনের পরে বাংলাদেশ এক লাফে ইংল্যান্ড হয়ে যাবে অথবা স্ক্যান্ডিনেভিয়ান কোনো দেশ হয়ে যাবে, এটা স্বাভাবিক কথা হবে না, বাস্তবতা হবে না। একটা জায়গায় উত্তরণের জন্য একটা সময় লাগে, একটা চর্চা লাগে, কিন্তু আপনার যদি লক্ষ্য ঠিক থাকে যে আমি আলটিমেটলি বাংলাদেশকে একটা সত্যিকার সুষ্ঠু স্বচ্ছ গণতান্ত্রিক দেশ হিসাবে বিনির্মাণ করতে চাই, যেখানে নারী পুরুষের সমতা থাকবে, নারী পুরুষের আয়ের সমতা থাকবে, নারীর ক্ষমতায়ন হবে। কিভাবে ক্ষমতায়ন হবে? নারী ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হবে না, নারী পুরুষের কাজের সেম অ্যাক্সেস থাকবে। আপনি যে কোনো জায়গায় এখন যান, শুধু এখানকার না, আমি খোদ আমেরিকার কথা বলছি, স্ক্যান্ডিনেভিয়ান দেশটির কথা বলছি, এখানে নারী পুরুষের বৈষম্য স্টার্কলি লো। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি, সেইগুলিতেও আপনি তো ব্যাংকে আছেন না, ট্রাস্ট ব্যাংকে, আপনার পদের নাম কি? আচ্ছা, আপনি জেনারেল ব্যাংকিং অফিসারে পুরুষ যা পায়, দেখবেন গড়পড়তা নারীরা তার থেকে 10-20% 30% কম পায়। সিএনএন-এ আজকে থেকে 4-5 বছর পরে একটা দুইজনের একটা ইন্টারভিউ নিয়েছে, একজন পুরুষ একজন নারী, দুইজনই এখনো আছে সিএনএন-এ নিউজ ডিপার্টমেন্টে। তো ওরা হিসাব করে দেখিয়েছে যে একই কাজ করছে একই পদে, সেখানে পুরুষ কর্মীটা অধিকতর বেশি স্যালারি পাচ্ছে, নারী কর্মীটা কম পাচ্ছে। এই যে বৈষম্য, এই যে ডিসপ্যারিটি, এই যে একটা ইনহেরেন্ট মানে মনের ভিতর ঢুকে গিয়েছে যে আমি নারীকে কম পে করলেও হবে, ওটা সমান দেওয়ার দরকার নেই, এই জিনিসগুলি থেকে চেঞ্জটা শুধু আইনের চেঞ্জ না, এখানে একটা কালচারাল চেঞ্জ হতে হবে, মন মানসিকতা চেঞ্জ হতে হবে। এবং এই মন মানসিকতা চেঞ্জ হবে শিক্ষার প্রসারের সাথে, প্র্যাকটিসের সাথে, আইন প্রসারের সাথে। এটা কোনো একদিকে চেঞ্জ না, অনেকগুলি ক্ষেত্রের চেঞ্জের সাথে এই আলটিমেট অ্যাচিভমেন্টটা আমরা আনতে পারব। আরেকটা জিনিস আমি বলি, আমি আমার পরিবারের মানে ফ্যামিলি থাকে না, এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি
ব্যবসা করেন স্বামী, তিনি সারা জীবন ব্যবসা করেছেন। একটা সময়ে এসে তিনি মারা গিয়েছেন, তার জায়গায় স্ত্রীটি টেক ওভার করেছেন। এবং বিশ্বাস করবেন না, যে স্ত্রীটি 40-45 বছর যাবৎ পর্দার আড়ালেই ছিল, ঘরের মধ্যে ছিল, দেখা গেল যে স্বামী থেকে তার এই কঠিন সময়ের ফিন্যান্স তিনি অনেক ভালো হ্যান্ডেল করছেন, অনেক ভালো হ্যান্ডেল করছেন। তো এই জন্য আপনি যদি সবার জন্য সমভাবে সুযোগটি অবারিত না করেন, তাহলে কার পক্ষে প্রকৃতভাবে দেশকে জাতিকে সার্ভ করা, মানে কে বেটার কেপেবল, এটা জাজ করার আর কোনো ক্ষমতা নেই। সেই সমাজগুলি, সেই দেশগুলি ভালো পারফর্ম করে যেখানে সবার জন্য সুযোগ সমানভাবে অবারিত আছে। আমার পটেনশিয়াল আমি এক্সপ্লোর করতে পারবো যদি আমার এবং আমার এই ভাইয়ের অথবা ওই ভাইয়ের জন্য সেম অ্যাক্সেস থাকে, আমার এবং ইমা বা তাহুরার জন্য সেম অ্যাক্সেস থাকে, উইদাউট ডিসক্রিমিনেটিং অন দ্য বেসিস অফ জেন্ডার, অন দ্য বেসিস অফ জেন্ডার। যাই হোক, ইমার আরেকটা কথাতে আসি, ওয়াটার লগিং সিলেটে। বাংলাদেশের রাজনীতিকদের কাছে এইটুক এখনই আশা করাটা আমার মনে হয় একটু বেশি হয়ে যাবে যে এই দেশের পলিটিশিয়ানরা এখন খুঁজে খুঁজে ফিরবে সমস্যা কোথায়, তারপরে সমস্যার সমাধান করবে। কিন্তু আশা করতে তো দোষের কিছু নাই। খলিফা হারুনুর রশিদ তাকে রাতের বেলা বের হয়ে যেতেন, বের হয়ে খোঁজ করতেন যে তার সাম্রাজ্যের মধ্যে অভুক্ত কে আছে, এবং সেটা তাকে পীড়া দিত, এবং তিনি মনে করতেন তিনি আল্লাহর কাছে জবাব দিতে কেমনে করবেন, কারণ উনি তো ওনার দায়িত্ব পালন করছেন না। যাই হোক, এটা আমি বললাম জাস্ট মানে এসেন্সটা দেওয়ার জন্য যে আসলে প্রকৃতভাবে যারা রাষ্ট্রীয় ক্ষমতা পালন করবে তাদের ভিতরকার মোটিভেশনটা কি হওয়া উচিত, ওরিয়েন্টেশনটা কি হওয়া উচিত। সিলেটের ওয়াটার লগিংটা টু এ গ্রেট এক্সটেন্ট আমাদের নিজেদের সিস্টেম, এবং যে সরকারি ক্ষমতায় আসে এটা যদি পরবর্তী 2-3 বছরের মধ্যে চিরতরে সমাধান করতে না পারে, এর থেকে দুঃখের কিছু নাই। দিস ইজ মানে অ্যাবসলিউটলি সলভেবল একটা ইস্যু। সুরমার নদীর বেড উপরে উঠে গিয়েছে, মানে যে জায়গা দিয়ে পানি পরিবহন হয় সেই পানি পরিবহনের ক্ষমতা নদীটির কমে গিয়েছে। এই নদীটার ম্যাপ নিলে দেখা যাবে যেই জায়গাতে গিয়ে একসময় সমুদ্রের সাথে মিশেছে সেই টোটাল ওয়াটার ফ্লোর মধ্যে কোন কোন জায়গায় আমার প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আর সিলেটের ন্যাচারাল ক্যানেল যেগুলি ছিল, একটা তো প্রাকৃতিকভাবে সৃষ্ট একটা খালের নেটওয়ার্ক ছিল, সেই নেটওয়ার্কগুলি প্রায় বেশিরভাগ নষ্ট হয়ে গিয়েছে। তো সেটি পুনরুদ্ধার করা, পলিথিনের আক্রমণ থেকে ড্রেনেজগুলিকে মানে ড্রেনিং সিস্টেমগুলিকে রক্ষা করা, আর কখনো যদি অতিবৃষ্টির কারণে পানি জমে যায় সেই পানি দ্রুত পাম্প করে নদীতে আবার নিয়ে যাওয়া, এটা কোনো রকেট সায়েন্স না, কোনো রকেট সায়েন্স না, এটা ডুয়েবল। এবং ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ দেয়, ইনশাল্লাহ এটা সমাধান হবে, হতেই হবে। আমি তহুরের প্রশ্নটাতে আসি। আপনার প্রশ্নের বেশিরভাগই ছিল নারীদের নিরাপত্তা সংক্রান্ত। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটা উত্তর দেন, আমি কি আপনাদেরকে বোর করে ফেলছি, বিরক্ত করে ফেলছি? আচ্ছা, বিরক্ত হয়ে গেলে মন খুলে বলে ফেলেন। নারীদের নিরাপত্তা কোনো একটা জিনিসের উপর নির্ভর করবে না। একটা হলো গরিব দেশ, আল্লাহর সৃষ্ট নারী এবং পুরুষ দুটো তো আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর সৃষ্টি আমার বিপরীত জেন্ডার, যারা আমার মা, যাদের মানে যে মার গর্ভে আমি জন্ম নিয়েছি, তার প্রতি সম্মান দেখাতে হবে। এটার জন্য এটা লেখাপড়া করে শেখানোর ব্যাপার, এটা তো জন্মের সাথে সাথে ভিতরে চলে আসার কথা। এখন কথা হলো সামাজিক সচেতনতা, যাদের মধ্যে বোধ এটির অভাব আছে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার, শিক্ষার প্রসার করা দরকার, মানে প্রসার হওয়া দরকার, যাতে সমগ্র জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা আসে। এবং যাদের মধ্যে এই পাশবিক প্রবৃত্তি আছে,
ইফটিজিং এর ট্রেন্ড আছে বা নারীদের অন্যভাবে হয়রানি করার মানসিকতা আছে, ট্রেন্ড আছে, তাদের জন্য যে আইনি ব্যবস্থা সেটি যেন নির্মোহভাবে প্রতিপালন হয়, সেটি নিশ্চিত করা হচ্ছে যে সরকারি যাক বা যে প্রশাসন থাকুক তার একটা বড় দায়িত্ব। আরেকটা জিনিস হলো, কতগুলি জিনিস আপনি মুখে বলে বা আইন করে আনতে পারবেন না, এটিও ওভার টাইম এটা ইভলভ হয়, বিকাশ হয়। বাংলাদেশে মনে করেন আপনাদের কারোর সাথে আমার যদি এখন কোনো একটা দোকানে দেখা হয়, স্বপ্ন বা অন্য কোনো একটাতে আছে না কি কি দোকান একটা দেখা হয়, আজকের মিটিং এর পরে না আগে, যখন আমার সাথে আপনাদের পরিচয় নেই, ওইখানে যদি কারোর সাথে দেখা হয়, সামনাসামনি তাকালেও কেউ তাকিয়ে যেটা স্বাভাবিক ছোট্ট করে একটু হাসা, কেমন আছেন বলা, এটা নাই, এটা আমাদের কালচারের মধ্যে নাই। আপনি অন্য দেশে যান, এটা খুব স্বাভাবিক। নারী পুরুষ কারোর সাথে চোখাচোখি হলে ছোট্ট করে একটু হাসে, এটা হচ্ছে স্বাভাবিক। আমাদের এখানে হাসলে হয়তো এটার একটা ভিন্ন অর্থ হয়ে যায়, তাই না? আপনি জিন্দাবাজার বা অন্য কোনো শপিং মলে আপনি যেভাবে হাঁটেন, আপনি অন্য কোনো পশ্চিমা দেশে, আমি ধর্মীয় বা অন্য কোনো কারণে কথা বলছি না, আমি পশ্চিমা দেশ বাদ দেন, টার্কিতে যে মেয়েটা ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে, তার হাঁটার স্টাইল আর আপনার হাঁটার স্টাইলটা এক না। আপনার হাঁটার স্টাইল দেখে বলে দেয়া যাবে যে আপনার ভিতরে নিরাপত্তাহীনতার একটা ফিলিংস আছে, আপনি জড়সড়। আর ওই জায়গায় যে হাঁটবে, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে, বডি মুভমেন্ট দেখে আপনি বলে দিতে পারবেন ওর মধ্যে ভয়জন নাই, ও জানে ও নিরাপদ। এই জিনিসগুলি মুখে বলে হয় না, এটা অর্জন করার একটা বিষয়। যখন এই সমাজে এইটুকু আমরা নিয়ে আসতে পারবো, ছেলে মেয়ে উভয়ই দেখা যাবে যে অ্যাবাভ 90% এডুকেটেড, সবার জন্য এমপ্লয়মেন্ট আছে, সবার মেয়েদের আর্থিক স্বাধীনতা আছে, শুধু পুরুষের উপর তারা নির্ভরশীল না। এই জিনিসগুলি যখন বাস্তবে আমরা রূপ দিতে পারবো, তখন আপনার হাঁটার স্টাইল দেখেও যে কোনো সাইকোলজিস্ট বলে দিতে পারবে যে আপনার ভিতরে আর জড়সড় মনোভাব নাই, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলে দিতে পারবে। তো ওই জিনিসটা অর্জন করতে হবে, ইট উইল নট কাম ওভারনাইট, কিন্তু এইটা হওয়া উচিত আমাদের লক্ষ্য। এই দেশে আমি আব্দুল মুক্তাদির যদি স্বাভাবিকভাবে হাঁটতে পারি, তাহলে ইমা অথবা তাহুরারও হাঁটার কথা। কারণ এই দেশে আমরা জন্ম নিয়েছি এবং এই দেশের সাথে আমাদের তিনজনেরই সমান চুক্তি আছে, তিনজনেরই ইকুয়াল রাইট আছে, কারো এক ফোঁটা বেশি না, কারো এক ফোঁটা কম না। আর আপনি একটু আগে একটা কথা বললেন না যে সবার একটা করে ভোট এবং ফলাফল একই, তো আপনার স্বামীরও এক ভোট, আপনারও এক ভোট, আপনার বাবারও এক ভোট, আপনারও এক ভোট। সংবিধান এখানে ডিসক্রিমিনেট করেনি। ডিসক্রিমিনেশন যেটা হয়েছে সময়ের সাথে ওভার টাইম, পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ শাসিত সমাজ, সেখানে এখনো মেয়েদেরকে আমরা তাদের পটেনশিয়াল অনুযায়ী কন্ট্রিবিউট করার, ক্ষমতায়িত করার অবস্থানে নিয়ে আসতে পারিনি। কিন্তু যদি সত্যিকার আমরা একটা সাকসেসফুল দেশ চাই, সেটার অর্জন ব্যতীত অন্য কোনো অপশন নেই। জিয়াউর রহমানই প্রথম বলেছেন, জিয়াউর রহমানই নারীর ক্ষমতায়নের কথা এই স্বাধীন দেশে প্রথম বলেছেন। আমরা তো তার আদর্শের অনুসারী, তার রাজনীতি করি। সুতরাং বিএনপি যতদিন সিরিয়াসলি মোটিভেটেড থাকবে তার লক্ষ্যগুলি অর্জনের জন্য, নারীর ক্ষমতায়ন হবে তার প্রধানতম উদ্দেশ্যে। আমাদের লিডিং ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর আম কাঁঠাল, ইফতার, তারপরে আরো যেগুলি আছে, বিয়ের সময় যৌতুকটা হয়তো এখন ফার্নিচার এগুলো দেওয়া লাগে না, যৌতুক বিরোধী আইনটা অনেক কড়া না, কিন্তু এটি হচ্ছে বাস্তবতা। সব জিনিস আইন করে রোধ করা যায় না, কতগুলি জিনিস হচ্ছে প্র্যাকটিস দিয়ে এগুলি আস্তে আস্তে অর্জন করতে হবে। তো আমার মনে হয় আমার আগের প্রশ্নের উত্তরটার মধ্যে আপনার এই বিষয়টাও আছে। একটা সময়ে আমাদের শিক্ষা দীক্ষার সাথে, আমাদের চালচলনের সাথে, আমাদের কালচারাল ট্রান্সফরমেশনের সাথে এই আম কাঁঠাল ইফতারও চলে যাবে।
হালিমা আপা, আমি ইফতার পাই না, আমার কাছে ইফতার আসে না। অবশ্য আমার শ্বশুর শাশুড়ি নাইও, কিন্তু যখন শ্বশুরকে তো দেখি নাই, শাশুড়ি যখন ছিলেন তখনও ইফতার এসছে, আমার মনে নাই। একবার হতে পেরেছি, তার মানে না যে বছরের পর বছর। আর আমার বোনদেরও আমি ইফতার পাঠাই না, আম কাঁঠালও পাঠাই না। জি, একটা মাইক দেন না কেউ। না না, অন করে দিন। অন করে দিয়ে আসেন, অন করে দিয়ে। ধন্যবাদ আপনাকে আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য কথা বলে। আমি 2টা কন্যা সন্তানের জন্যই আমার বাচ্চাদেরকে আমি পড়াশোনা এক্সট্রা কারিকুলাম সবই করেছি যা যা দরকার, এবং আমি মানে এটা মানুষ করে নাই যে আমি দেশে বাহিয়ে দিয়ে দিব, আর আল্লাহ তাআলা ঘুম করার পরে এটা আমি ওই যে দেশে ওরা যায় ওই দেশে মানুষ হিসাবে যাতে কাজ করতে পারে, কারো কাজের বন্ধু থেকে স্বীকার না করে জীবন যাতে চালাইতে পারে, ওইভাবে আমি মানুষ করেছি। একদম নৌকা চালানো থেকে শুরু করে পিস্তল রাইফেল সব শিখেছি 2টা বাচ্চাকে আমি, যদি আমার সিলেটের মেয়ে তারপরে। তো আমার কথা হচ্ছে, আমার যখন আমার মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে আমার বেড়াই ভাষায় বলে ওনারা যখন আসছে, তখন আমি ওনাদেরকে এসেই বলছিলাম যে আজকে আমার মেয়েও আছে, আপনারা 2টা ফ্যামিলি আমার কাছে আসছেন আমার বাসায়, এটা আমার আমি অনেক ভাগ্যবান। আর আমি ছেলের মা হইলে হয়তো আপনার বাসায় যেতে হতো, মানে এটা শুনে না যে আমি মেয়ের মা, আমি ছোট না, আমি অনেক বড় জায়গায় আছি। তো পরে ওনাদের সাথে কথা বলার পরে বললাম যে আমি তো আমার মেয়েটাকে মানুষ করছি, তো এই করে আপনারা নিতে পারেন, বাট আমি কোনো কিছু দিব না, আপনারা যত লুক নিয়ে আসবেন, আমি একটা প্রোগ্রাম করবো, ওই প্রোগ্রামে আপনারা অনেক লুক নিয়ে আসতে পারবেন, খাওয়াই দিব, ওইখানে আপনাদের সম্মান হানি হবে না, যাতে আমার মেয়েকে আঙুল তুলে বলে যে তোমার বেবি তো তোমার মা খাওয়াই দিতে পারবে। আমি আলহামদুলিল্লাহ ওই আমাদের যে এখনকার যে শিয়ারা যে সেন্টার, ওইটাতেই আমার মেয়েদের প্রোগ্রাম করছি, 3টা প্রোগ্রামই করছি, বাট কোনো কিছু নেই। ওর বিয়ের বয়স অনেক হয়ে গেছে, বাট আমি কোনোদিন আম কাঁঠাল ইফতারি এগুলো দিই, বাট আমার একদিন ইফতারি দেশে যদি থাকে ওরা পাশে, আমি ইফতার করার জন্য দাওয়াত দিই আমার বাসায়, বা তখন আমি একটা গিফট দিই আর কি, ওনারা আমাকে দেয়, আমি ওনাদেরকে দেই, বাট আমাদের চেঞ্জ করতে হবে। আমি কন্যা সন্তান জন্ম দিচ্ছি, পড়াশোনা করেছি, মানুষ করছি, আরেকটা ফ্যামিলি আমার মেয়েকে নিচ্ছে, তাই বলে যে আমার সব কিছু দিতে হবে না, আমিও উল্টা আরো দেয়াই দেন আমাকে দেয় যে আমার ছেলে সন্তান নাই, ওনার ছেলেদেরকে 2টা মেয়েকে দিয়ে দিচ্ছি, একটা ছেলে, মানে 2টা করেই আমি যে দিচ্ছি দিয়ে ওইটা করেই ওনাদের একটা সন্তান। তো আমরা যদি চেঞ্জ না করি সমাজকে, আমি অনেক আগে লেখালেখি করছিলাম ফেসবুকে যে আমরা ইফতারিকে আমরাটিকে না বলবো, আমি আমার বোনদেরকেও দেই নাই ইফতারি কখনো, আমার ভাইয়ের ইফতারি আমরা খাই নাই, আমরাটা খাই নাই, আমার বাচ্চাদেরকেও আমি দিই নাই। আমার যখন আমি আমাদের যে কথা বই বিয়ের প্রোগ্রামে, তখন আমি বলছিলাম যে আমার যে প্রতিবেশী, এটা আপনাদের উপরে এত হক না, আমার হক থাকতে পারে, আমার প্রতিবেশীর খাবার আপনাদের হক না, বাট 1 কিলো মিষ্টি আনবে না, বিনা মিষ্টিতে আমার জামাইরা আছে আমার মেয়েদেরকে বিয়ে করে দিচ্ছে, বাট ওদের প্রোগ্রামে ওদের সুন্দরের জন্য, আমার সুন্দরের জন্য কাপড় এগুলা যতটুকু দেয়। বা অনেক সময় আমাদের সিলেটে মেয়ে বিয়ে দিতে লম্বা একটা লিস্ট ধরাই যায় ছেলের বাবাকে বা মাকে, ওরা কি করে সিলেটি ভাষায় বেবারি না কি বলে জানি, বেবারি, আমি এটাও তাদের কাছ থেকে নিয়ে নিই। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, একটু প্রশ্নের আগে একটু জিনিস যোগ করি, সেটা হলো, বসেন প্লিজ। কতগুলি জিনিসের জন্য সামাজিক আন্দোলন লাগে, যেমন আপনারা এখানে অনেকেই জানেন গত 6-7 বছর আমেরিকা থেকে শুরু মিটু মুভমেন্ট, দেখেন হলিউড তো আমেরিকার অংশ না, তো হলিউডের
সিনেমা স্টার, সেখানে মহিলা স্টাররাও তো পৃথিবী জোড়া স্টার, তাই না? তাদের সারা পৃথিবী। সেই মেয়েগুলি বিভিন্নভাবে অনেক ক্ষমতাশালী পুরুষের কাছে হেনস্থা হয়েছে এবং গত 6-7 বছর আগ পর্যন্ত সেই কথাগুলি সারা পৃথিবীতে খ্যাতনামা নায়িকারা কোনোদিন সাহস করে প্রকাশ করতে পারেনি। কিন্তু মিটু মুভমেন্টটা শুরু হওয়ার পরে একজন একজন করে সামনে এসেছে এবং হলিউডের খুবই প্রতাপশালী একজন প্রডিউসার এখন কয়েক বছর যাবত জেলে আছে, তার একটা পরে বিচার করছে। আমি যে কথাটা বলছি, এই যে জিনিসগুলি আপনারা তুললেন, এগুলি পরিবর্তন হয় সামাজিক আন্দোলনের ফলে। এটি আইনের বিষয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সূচিত সামাজিক আন্দোলনে অনেকগুলি পরিবর্তন এনেছে। আবার সতীদাহ কথাটা রদ করতে হয়েছিল ব্যাংকিংয়ের আইন করে। তো কতগুলি জিনিস আপনি আইনি পন্থায় মোকাবেলা করতে পারবেন, কিন্তু সেগুলির বাস্তব রূপায়নের জন্য সামাজিক আন্দোলন দরকার। সেটি শুধু আইনের দ্বারা হয় না বা রাজনৈতিক ক্ষমতায় সেটা সম্ভব হয়। আচ্ছা, এমপ্লয়মেন্টের একটা কথা এসেছিল, আমি মিস করেছি। সেটা হলো বাংলাদেশে যে শুধু কর্মহীনতা নারীর মধ্যে, সেটা ঠিক না। কর্মহীনতা আমাদের নারী পুরুষ উভয়, এবং এই জিনিসটার ব্যক্তিটা আমাদের সিলেটের সব থেকে বেশি। সিলেটে এক সময় আমরা অনেকাংশে এই ধরনের রেমিটেন্সের উপর নির্ভরশীল ছিলাম। থেকে টাকা এসছে, বিশেষ করে এই টাকার ফ্লোটা যখন কমে গেল, আমাদের সিলেটের ইন্টারনাল ইকোনমি মুখথুবড়ে পড়েছে। এখানে কোনো মিল ফ্যাক্টরি নেই। এখানকার একটা ছেলে বা মেয়ে BA-MA পাস করুক, তাহলে এখানে কোনো জব নেই। যেহেতু কোনো মিল ফ্যাক্টরি সার্ভিস ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই, এটার সাথে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রেও প্রসার হয়। আরেকটা সমস্যা হচ্ছে, আমরা BA পাস করি, MA পাস করি, কিন্তু BA-MA পাস করার সাথে আমাদের কোনো স্পেসিফিক আর্নিং স্কিল তৈরি হয়। আপনি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করলেন, অথবা ইসলামের ইতিহাসে মাস্টার্স করলেন, সমাজ বিজ্ঞানে মাস্টার্স করলেন, কি করলেন? কিছুই হয় না। এবং পাস করার জন্য বড় যে বইটি পড়া লাগে তাও না। মোটামুটি মাস্টার্সের আগে প্রত্যেক পেপারের আগে 10-15টা প্রশ্ন পড়লে 5টা কমন চলে আসে। ডিগ্রিতেও তাই। কি সাংবাদিক সাহেব ভুল? তো আমাদের যেটা লক্ষ্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখছি, যদি আপনাদের সমর্থন থাকে, ভালোবাসা থাকে, আপনারা যদি আমাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ দেন, তাহলে যাকে আমরা আশা করছি, যার নেতৃত্বে আগামী দিন আমরা এই দেশটার দায়িত্ব নিতে পারবো, আপনাদের সমর্থন সাপেক্ষে আল্লাহ তৌফিক দিলেন। তার লক্ষ্য হচ্ছে এই দেশের এডুকেশন সিস্টেমটার মধ্যে মৌলিক কিছু পরিবর্তন আনা, এবং ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করার সাথে সাথে একটা স্পেসিফিক লাইনের আর্নিং স্কিল যেন নিয়ে ছেলেমেয়েরা বের হয়, তার কাজের ক্ষেত্রে তার কাজের সুযোগ তৈরি হয়, এবং দেশের বাইরে যারা যাবে তারা যেন অন্তত একটা স্কিল ডেভেলপ করে নিয়ে যায়, যার জন্য তার কায়িক পরিশ্রমের বেটার রিটার্ন করে, এটা নিশ্চিত করা। তো আমাদের লক্ষ্য হচ্ছে, গত 15 বছর যাবৎ ব্যক্তি খাতে যেরকম বিনিয়োগ হয় নাই, নতুন নতুন মিল ফ্যাক্টরি গড়ে ওঠে নাই, সেইভাবে সেই দেশীয় এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে এই দেশে প্রচুর মিল ফ্যাক্টরি এবং ব্যবসার সুযোগ অবনীত করা, কর্মসংস্থানের সৃষ্টি করা, এবং নারী পুরুষ উভয় জন্যই কর্মসংস্থানের ব্যবস্থা করা। এটি হচ্ছে আমাদের টপ প্রায়োরিটিগুলির একটি ব্যাপার। আমরা পরবর্তী প্রশ্নে যাই। ও
প্রশ্ন করতে চায় নাকি? ওর দেন মাইক। আসসালামু আলাইকুম, আমি মাশাদা সুলতানা ইকরা। আমি হেলথ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের টিচিং প্রফেসর আছি। আপনার যদি জনগণের সরি, আপনার নাম মিস করে ফেলেছি, আবার বলুন। মাশাদা সুলতানা মাসুদা জি বলুন। ইচ্ছায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের নারীদের এই যে নারী উদ্যোক্তাদের নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, বা আমরা কি উদ্যোক্তা হতে পারবো কিনা, নির্ভয়ে বিনিয়োগ করতে পারবো কিনা, এটাতে আপনারা আমাদের কিভাবে হেল্প করবেন। তাছাড়া ছোট থেকে বড় হয়েছি শুধু বিএনপি আওয়ামী লীগ যাওয়া, আমরা কি মানে আমাদের ছেলে মেয়ে বা আমাদের ছোট ভাই বোন ওরা কেন বলতে পারে না আমি প্রাইম মিনিস্টার হবো? কেন শুধু খালেদা জিয়া, কেন শুধু শেখ হাসিনা, কেন শুধু খালেদা জিয়া? আমাদের কি গণতান্ত্রিক দেশে মানুষ হওয়া, ওদেরকে আমরা সবসময় শিক্ষা দিই ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, কেন কখনো বলতে পারি না যে প্রধানমন্ত্রী হতে হবে? মানে এটা থেকে কি আমরা বের হয়ে আসতে পারবো? আমার প্রশ্ন এটাই আপনাদের কাছে। ধন্যবাদ মাসুদা সুলতানা ইকরা আপুকে। আমি মাসুদের প্রশ্নের উত্তরটা আগে দিই, ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা হলো আপনি কি সরি আপনি কি উদ্যোক্তা? আচ্ছা আচ্ছা গুড। সিলেটের কথাই বলি। সিলেটে বেশ কয়েকজন নারী উদ্যোক্তা আছে। তবে আমরা জুনের শেষ দিকে সিলেটে একটা বিজনেস সামিট করেছিলাম, সিলেট বিজনেস সামিট 2025। সেখানে উইমেন চেম্বারেরও বেশ কিছু প্রতিনিধি ছিলেন। তাদের একজন প্রশ্নটা করেছিলেন আমার প্রশ্ন, সেই উত্তরটাই আমি কম বেশি আপনাকে দিই। একটা হলো নারী উদ্যোক্তা যারা, তাদের জন্য আমরা কনসেশনাল ইন্টারেস্টে মানে অল্প সুদে ফিনান্সের ব্যবস্থা করব প্রাতিষ্ঠানিকভাবে থ্রু ব্যাংক। দ্বিতীয়ত হলো, মনে করেন আপনি কারো পণ্য করেন, কারো পণ্য বা ধরেন, আমি এক্সাম্পলের জন্য বলছি, মনে করেন আপনি কাঠের কোনো একটা জিনিস বানান, খেলনা বানান, এটার মার্কেট আছে আপনার জন্য ইটালিতে। আপনি ইটালিতে যেন ওই মার্কেটিংটা করতে পারেন, সেজন্য আমরা থ্রু ডিফারেন্ট এজেন্সিজ আপনাকে প্রমোট করাবো। আপনার এডের জন্য, ওইখানে রিচ করার জন্য আপনাকে ফিনান্স করব, ইনসেন্টিভ দিব, এবং প্রফেশনাল মার্কেটিং কোম্পানি দিয়ে আপনার পণ্যের বাজারজাতকরণে সহায়তার জন্য আপনাকে সাহায্য করব। আপনি আমার কথাগুলি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন আশা করি। প্রথম কথা হলো, আপনি নারী উদ্যোক্তা, আপনার উদ্যোগটা যেন আপনি নিয়ে আসতে পারেন, এই জন্য আপনাকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করবো, কনসেশনাল ইন্টারেস্টে। কারণ মার্কেটে অন্য যারা ব্যবসায়ী আছে, পুরুষ ব্যবসায়ীরা আছে, তাদের সক্ষমতা আপনার তুলনায় বেশি। এই জন্য আপনাকে প্রমোট করার জন্য আপনাকে বিশেষ সুদে, অল্প সুদে লোনের ব্যবস্থাটা আমরা করি। আপনার মার্কেটিং, আপনার একটা টার্গেট মার্কেটিং দেশ আছে, ওখানে আপনি অল্প মাত্রায় প্রোডাক্ট পাঠান, আপনি যেন বেশি মাত্রায় ওইখানে পাঠাতে পারেন, এই জন্য আপনাকে ওইখানে প্রমোট করার জন্য, মার্কেটিং করার জন্য স্কিল এজেন্সি আপনাকে আমরা হেল্প করবো, আমরা প্রমোশন করবো, আপনাকে প্রমোট করবো। দ্বিতীয়ত, পুরো ব্যবসায়িক ক্ষেত্রে রেজিস্ট্রেশন, অন্যান্য রেড টেপ মানে লাল ফিতার দূরত্ব কমানোর জন্য আমরা ব্যাপকভাবে ডিরেগুলেশনের প্ল্যান করছি। মানে কিভাবে আপনাকে বোঝায়, মনে করেন আপনি এখন একটা বিফেক্ট করবেন, হ্যাঁ, বাংলাদেশের ভিন্ন ভিন্ন 25-26টা সংস্থা থেকে আপনার লাইসেন্স নিতে হবে, এনওসি নিতে হবে। এই জিনিসগুলি
সামগ্রিকভাবে আমরা এক হাতে নিয়ে আসার জন্য আমরা প্ল্যান করেছি, যাতে এই লাইসেন্স, পারমিশন এইগুলির ভারে বিপর্যস্ত হয়ে আপনি ব্যবসা থেকে হাত গুটিয়ে চলে না যান, যেভাবে অনেকে চলে গেছে। তো এইভাবে আমরা একটা ব্যবসায় সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা করি, এবং বিশেষত ফর উইমেন এন্টারপ্রেনার্স। আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যেটা এখনকার প্রেক্ষাপটে খুবই চমকপ্রদ কিন্তু বাস্তবসম্মত, কেন বাংলাদেশে আজকের মেধাবী ছেলেটা বা মেয়েটা স্বপ্ন দেখতে পারে না যে একদিন আমি নিজেই প্রধানমন্ত্রী হবো, আমি দেশের নেতৃত্ব দেবো। ডান, এটা বলার আগে একটু মুখ চা খেয়ে নিই। আমেরিকাতে প্রেসিডেন্টের টার্মটা সীমাবদ্ধ, একজন মানুষ 2 টার্মের বেশি প্রেসিডেন্ট হতে পারে না, 8 বছর। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হয়, বারাক ওবামা তো কৃষ্ণাঙ্গ, আমরা জানি, ব্ল্যাক। তার অল্প বয়সে, তার শিশু বয়সে তার বাবা মা তো পৃথক হয়ে যান। তার বাবা মারা গিয়েছিলেন কোথাও কিনা আমি জানি না, বাট তাকে লালন পালন করেছে তার মা এজ এ সিঙ্গেল মাদার। এবং ওবামা তার শৈশবের একটা সময় ইন্দোনেশিয়া গেছিল। এই ওবামা মেধাবী, একসময় তিনি হার্ভার্ডে ভর্তি হলেন এবং হার্ভার্ড থেকে ল পাস করে বের হলেন। তিনি আমেরিকান একটা প্রদেশ ইলিনয়ের স্টেট সিনেটর হলেন, মানে একটা আমেরিকা তো দেশ, ওটা একটা রাজ্য ইলিনয় স্টেট সিনেটর হলেন। তারপর দ্বিতীয়বার পাস করলেন, দ্বিতীয়বার পাস করে চলে আসলেন ইয়েতে, আমেরিকান সিনেটর হয়ে গেলেন। এবং প্রথমবারের আমেরিকান সিনেটর এত অল্প বয়সে, এটি একটু মানে দৃষ্টান্ত যে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন। কিভাবে? আমেরিকান সমাজ মেধার মূল্য দিয়েছে, এবং আমেরিকানরা গর্বের সাথে বলে যে আমেরিকান ড্রিম, কথাটা হচ্ছে আমেরিকান ড্রিম। আমেরিকান ড্রিম ফুলফিল করার জন্য আপনার সাথে অবারিত সুযোগ আছে। আপনাকে আপনার বংশ পরিচয় দিয়ে, বাবার পরিচয় দিয়ে, মার পরিচয় দিয়ে আপনার যাত্রাপথ ঠিক করতে হবে না। কিসের ভিত্তিতে আপনার যাত্রাপথ ঠিক হবে? মেধার ভিত্তিতে। এবং ওবামা এবং হিলারি ক্লিন্টন দুজন দলীয় নমিনেশনের জন্য প্রতিযোগিতা করেছে। একটা সময় এসে দেখা গেল ডেমোক্রেটিক দলের এস্টাবলিশমেন্ট যারা, মানে যারা প্রথিতযশা ডেমোক্রেটিক নেতা, তারা পর্যন্ত ওবামাকে সমর্থন করেছে। আলটিমেটলি ওবামা প্রেসিডেন্ট হলো। যাই হোক, আমার অন্য কথা চলে গেলাম। আমার দেশের সাথে ওদের দূরত্ব কোথায়, ব্যবধান কোথায়? প্রথম হলো, বাংলাদেশে এখনো একদল তো পালিয়ে গেল, তাই না? হাসিনা পালিয়ে গেল। আরেকটা বড় দল, মানে এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল ছিল, যেহেতু আমাদের জনসমর্থন হারিয়েছে, দিন দিন দেশের মানুষের সমর্থন বিএনপির দিকে গিয়েছে। বিএনপি দেশের সব থেকে বড় দল। বিএনপি যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, তারেক রহমান, এই জায়গায় আসতে একটু আমরা মানে নির্মোহভাবে, নিরপেক্ষভাবে চিন্তা করি। এই জায়গায় তারেক রহমান সাহেবের কয়টা ধাপ পার হয়ে এই জায়গাতে আসতে হয়েছে। তার বাবা প্রেসিডেন্ট ছিলেন, সত্যি কথা। তার মা প্রাইম মিনিস্টার ছিলেন, সেটাও সত্যি কথা। কিন্তু তার মাকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে, যাতে জেলে তিনি মারা যান। এটি তো কোনো লুকানো কথা না, এটা সবাই বোঝে। যেন জেলে তিনি মারা যান, এবং অনেক লোক বিশ্বাস করে জেলে তাকে পয়জন দেওয়া হয়েছে। কারণ যে বেগম খালেদা জিয়া সুস্থভাবে জেলে ঢুকেছেন, তিনি হুইল চেয়ারে করে 3-4 জন ধরে তাকে বের করতে হয়েছে। একই মানুষ কয়েক মাসের ব্যবধানে এরকম পরিবর্তন। তার লিভার সিরোসিস হয়েছে। যে
তারেক রহমান সাহেবের উপরে অত্যাচার এতটুকু হয়েছে, দীর্ঘ সময় তার জন্য মানে নিজের শক্তিতে হাঁটাটাই মুশকিল ছিল। তার দলটিকে ছিন্ন ভিন্ন করার জন্য দলের প্রধানকে একটা সম্পূর্ণ মিথ্যা মামলায় জেলে করে পছন্দ করা হয়েছে, অনেকে বিশ্বাস করেন। সেই জায়গা থেকে একজন মানুষ তার সারা দলটাকে একত্রিত রেখেছে, দলের শৃঙ্খলা রেখেছে। এত বড় দল, এই দলটির এত সিনিয়র নেতা দূর থেকে তাদেরকে নেতৃত্ব দিয়েছেন, এবং যে সময় মনে হয়েছে হাসিনা সরকার এবং তাদের বাইরের পৃষ্ঠপোষকদের বিএনপি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন তিনি সারা দলটিকে একত্রিত রেখেছেন। এই জায়গায় মানে এটা বাস্তবতা, এই জায়গায় এটা ঠিক তার বাবা এবং মা এই দলের প্রধান ছিলেন, কিন্তু এই জায়গায় আসার জন্য তাকে তার পারফরমেন্স টেস্ট দিতে হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দলটাকে একত্রিত রেখে এই জায়গায় তার আসতে হয়েছে। যারা পারেননি, এরকম অনেক উদাহরণ আমি আপনাদেরকে দেখাতে পারবো, যারা পারেননি, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ছেলে বা মেয়ে হয়েও অনেকে পারেননি, এবং তাদের পরবর্তী পরিণতি কি হয়েছে সেরকম অনেক দৃষ্টান্ত আমাদের সামনে আছে। এই উপমহাদেশেও আছে, উপমহাদেশের বাইরেও অনেক দেশে আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস হলো, এই যে আজকের ছেলে বা আজকের মেয়ে অথবা আপনার কারো অথবা আমাদের কারো, আমরা যদি মনে করি না আমরা কেউ এই দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখি, আমরা কেন স্বপ্ন দেখবো না যে না আমি নেতৃত্ব দিব, আমি একদিন প্রধানমন্ত্রী হব? এটিও একটি কালচারাল চেঞ্জ। আপনার এখানে গণতন্ত্র যখন আসন বেড়ে বসবে, প্রাইম মিনিস্টারের টেনিউর যখন 2 টার্মে লিমিটেড হয়ে যাবে, প্রত্যেকটা ইলেকশনে সত্যিকার মানুষের সমর্থনের উপর ভিত্তি করে সংসদ সদস্যরা নির্বাচিত হবে, আপনার সেই চেঞ্জ অটোমেটিক আসবে। এটা দিন তারিখ রুটিন ঠিক করে আনা লাগবে, রুটিন ঠিক করে আনা লাগবে। এবং আমাদের দলে আগামী দিনে যদি ক্ষমতায় রাষ্ট্রের দায়িত্ব পালনের সুযোগ পায়, তারেক রহমান সাহেব তো প্রধানমন্ত্রী হবেন, তাই না? সেই তারেক রহমান সাহেবই প্রস্তাব করেছে যে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ 2 টার্মে লিমিটেড করা হবে। সুতরাং অতীতে কি হয়েছে না হয়েছে সেটাই বড় কথা। বাংলাদেশকে একটা সুষ্ঠু গণতন্ত্রের পথে হাঁটানোর জন্য, দেশটাকে একটা ফাংশনাল ভায়াবল স্টেট হিসেবে ডেভেলপ করার জন্য আমাদের কাছে মনে হয়েছে যে গত 50 বছরে যতগুলি ভুল হয়েছে তার থেকে শুদ্ধ করার জন্য এটি সবচেয়ে মোক্ষম সময়, এবং সেটার ভিত্তিতেই আমরা 31টি দফা প্রণয়ন করেছি বাংলাদেশের পুরা খোল মঞ্চে বদলে দেন। তো আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমরা যদি গণতন্ত্রে পা দিতে পারি, গণতান্ত্রিক প্র্যাকটিস গুলি ঠিক মতো আনতে পারি, আমরা যদি অ্যাকাউন্টেবিলিটি ডেভেলপ করতে পারি, এবং যেভাবে একটা দলের প্রতি অন্ধ আনুগত্য নিয়ে ভোটার ব্লকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ইচ্ছা করলেও কেউ নিজের হাতে মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রিত্ব অথবা সংসদ সদস্যের পদটা তালা চালিয়ে দিয়ে রাখতে পারবে, এটা উন্মুক্ত হতে বাধ্য। আমার কোনো অসুবিধা নাই, জি প্লিজ। আচ্ছা আপু মাইক আমরা একটা অনুরোধ করতে পারি, আপনি যদি নির্বাচিত হয়ে যান, আশা করি আমাদেরকে এইভাবে আবার অনেক নেতারাই হচ্ছে ভোটের পর আলোচনা করে মা বাবা অনেক আশা দেখে, আমি বড় করতে এইটুকু শিখবো, বড় হবার কিছু করতে পারি না, আমার মা বাসা আছে অনেক কিছু, আমার নিজের ইচ্ছে ছিল স্কুল লাইফে, তখন আমি ভাবতাম আমি ডাক্তার করে এমপি হবো, বড় করতে আমি ওই লাইনে পড়ে করে চলে এসেছি। এমপি হওয়ার তো কোনো সম্ভব নেই, কারণ আমার মনে হয় আমার পক্ষে এত আমরা যে কষ্ট করেছি করা সম্ভব হবে না, আর ডাক্তার তো হতে পারি, এইখানে চলে এসেছি। তো যাই হোক, আমি আশা করি যে আবার আপনি যদি বসে না পারেন, আপনার কোনো অতিথি আমার সাথে বসবে, বা এখন হচ্ছে ডিজিটালাইজেশনের যুগ, আমরা হয়তো বা এমন ওয়েবসাইট তৈরি করবো যেখানে আমরা আমাদের চাহিদাগুলো আপনাকে মেসেজ করতে পারবো, আপনারা হয়তো বা একটা সব কিছু করতে পারেন, যেগুলো করা সম্ভব না।
আরেকটা জিনিস হচ্ছে আমি মনে করি এখনকার জেনারেশন হিসেবে, যদিও আমি এখনকার জেনারেশন হলে আমার বয়স আগে ক্লাস হয়ে গিয়েছে, তো সেই হিসেবে বলতে পারি যে আমি জানতে আমি এখানে কি করি, এবং আমি ঢাকাতে এসে বিয়ে করেছি। ক্যারিয়ার গুছায় পড়াশোনা করে যখন আমার মানসিকতা একটা মানুষ হয়েছে তখন আমি বিয়ে করেছি, আমি এটা গর্ব করি না। তো যাই হোক, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমাদের সংবিধানটা হচ্ছে অনেকটা বেশি শিক্ষার্থী। আমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া কাজে আমাদেরকে আমরা সেই সংবিধানকে একদম কপি পেস্ট করে বসানো সংস্কার হচ্ছে, আপনারা বলবেন আশা করি। আমার মনে হয় আমাদের আসলে দীর্ঘ বিশিষ্ট একটা সংবিধান মানে সংসদ প্রয়োজন, যেখানে হচ্ছে নির্বাচিত নেতাকর্মী থাকে। এখন আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা কিছুটা সহানুভূতি দেখাই, অনেক সময় এলাকায় দাঁড়িয়েছি আমার চাচা মামা দিলাম ভোট, আমি বা আমি সুবিধা পাবো দিলাম ভোট, অনেকে হচ্ছে বুঝে না ইয়ে করতেছেন, মানে গ্রামের লোক যেটা বুঝে যে তার বাড়িতে গিয়ে একটু মাথায় হাতটা দিয়ে বললো যে ভোটটা দিয়ে, সে ভালো মতো হিসাব করলো ভোট দিয়ে দেয়। তো এইখানে হচ্ছে আমি তো বলছি একটা ভোট একটা অধিকার, সবারই সমান। তো এখানে হয়েছে কি অনেক সময় আমাদের ভুল হয় নেতা নির্বাচন করতে, সেই ক্ষেত্রে নিকম্প বিশিষ্ট ফলে ধরেন আমরা 70% আমার যেটা শেখ হাসিনা বলেছিলেন পুরা সংসদটাই ওনার মানুষকে যেটা বলতে বিল ওখানে পাশ হয়ে যাবে। এই যাতে ভুল করে একটা বিল পাশ করা না যায়, ইউএসের মতো সিলেট ব্যবস্থা থাকবে যে না প্রধানমন্ত্রী একটা বিল পাশ করলেও যাতে বিল পাশ করা যায়। কারণ আমরা অনেকেই এটা জানি না যে যেকোনো আইন করার পরে আসলে আইনটা কি হয় না, ওটা এইটাতে আমরা অনেকেই জানি না, সাধারণ মানুষ আমরা জানি না যে সংসদে কত হয় গণতান্ত্রিক দেশে ওটা বিল পাশ হতে হয়, কোনো আইন হোক আর যাই হোক, যে কোনো নিয়ম হোক। তো সেই ক্ষেত্রে সিলেক্ট করলে আমার মনে হচ্ছে আসলে ওই একাধিক বিরোধিতা থাকে। দেখা যায় আপনি তো স্যার আজকে এমনি শুধু সরে দাঁড়ালেন, কিন্তু আপনার যোগ্যতা আছে, দেশকে ভালো করার ইচ্ছা আছে। তো এরকম কিছু মানুষ নিয়ে আমরা হয়তো বা উপরের উপদেষ্টা লেভেলটা থাকলো, নিজ থেকে কিছু করে ওইখানেও পাশ করতে হবে। কারণ এরকম সিস্টেম হলে আমাদের এখনকার জেনারেশন আমরা মনে করি যে ব্যাপারটা, কারণ আমরা 15 বছর সাফার করে এসেছি, আমাদের সবচেয়ে সুন্দর সময়টাতে আমরা সাফার করে চলে এসেছি। আমাদের শৈশব আমাদের যখন এই সময়টাতে আসলে আমরা জীবনে অনেক কিছু দেখেছি, এখানে আমরা অনেক কিছু করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে আমি কথা বেশি বলে ফেলছি, আমাদের দেশে ব্যবসা বলতে আমরা বুঝি ইম্পোর্ট করে নিয়ে আসবো। আমি তোমাকে বলেছি তুমি ব্যবসা, আমি বিজনেস স্টুডেন্ট, আমি আমার পারিবারিক পরিবার হচ্ছে আমরা আলাদা ব্যবসা করি, এক্সপোর্টের ব্যবসা। আমার কাছে মনে হয় আমি কিন্তু নাই যদিও, কিন্তু আমার ব্যবসা খুব ইচ্ছা। আর উন্নত করতে গিয়ে ব্যাংকে ঢুকেছি, ব্যাংক কার্ড মানুষ অনেক ভালো কিছু মনে করে, কিন্তু আসলে আমার বিজনেস ইচ্ছা। আমি মনে করি রপ্তানি না করলে দেশের উন্নয়ন আসলে সম্ভব না। রেমিটেন্স আমাদের অলরেডি থার্ড ফোর্থ জেনারেশন চলতেছে, রেমিটেন্স কমে যাচ্ছে, এবং আমিও তো দেশের বাইরে রেমিটেন্স পাঠাবো, আমার সন্তানরা পাঠাবে না, কারণ তাই কোনো দায়বদ্ধতা নাই দেশের প্রতি। তো রেমিটেন্স কমে যাচ্ছে, আমাদের রপ্তানি না করলে হয় না, আমরা ব্যবসা করতে বুঝি আমদানি করে সেটাকে সেল করা, আমদানি করে ইন্ডিয়া থেকে কাপড় আনবো, পাকিস্তান থেকে কাপড় আনবো, এই দেশে সেল করা। অনেক ইসলামপুর থেকে 2 নাম্বার 2 থেকে কাপড় কিনে সেল করে, সেটা হবে মানে কিন্তু যে রপ্তানি যে ব্যাপারটা এই প্রসেস আমি ব্যাংকে কাজ করি কি করি, আমি নিজেও কিন্তু রপ্তানি করতে পারি, লাইসেন্স দিতে হবে, ব্যাংকে যেতে হবে, এটা করতে হবে, এত প্রসেস আমাকে অনুমোদন দিতে হবে, আমি কিছু প্রসেস জানি না, গভর্নমেন্টের যে প্রসেস আছে আমি নিজেই জানি না। তো এত ভাষাভাষি করে এত ঝামেলা করে হতে বা আমার নিজের সংসার সত্যির সাথে সম্ভব না। শুধু আমার জন্য মানুষের জন্য বলছি যে রপ্তানি ব্যাপারটা যদি আমাদের জন্য মুক্ত করে দেওয়া হয়, কারণ এক্সপোর্ট না করলে আসলে একটা তো হচ্ছে ইউএসএ তে আমাদের একটা বড় বাজার ছিল, সেখানে শুরু বেড়েছে আমাদের জন্য একটা, ইউএসএ ছাড়াও তো আরো অনেক দেশ আছে, আমি দেখেছি অনেকেই ফেসবুকে দেখতে পাই যে প্লাস্টিকের লিপস্টিক জানাতে পাঠাচ্ছে, পুতুল অন্য কিছু পাঠাচ্ছে। তো আমাদের কাছে এই ব্যাপারটা মুক্ত করে দিলে ভালো, এটা শুধু দেশের জন্যই ভালো। একটা সোসাইটি বা একটা সোসাইটি চায় না যে সবাই সবকিছু চলে যায়। একটা সময় শিক্ষক সবার প্রায়োরিটি ছিল না, কারণ একটা সোসাইটি চাইতো না বিশেষ করে সবাই শিক্ষা লাভ করুক, সবাই উন্নতি চায়, এই জিনিসটা ছিল না, এখন সেটা হয়েছে। আমি যখন শুনেছিলাম তখন উপকৃতি শুরু হয়েছিল আমাদের প্রাইমারি স্কুলে পড়বে, এবং তখন থেকেই উপকৃতি ছিল আমাদের। তো এই ব্যাপারটা অনুসরণ করেছিল, দেখেছি আরো কিছু ব্যাপার ছিল ছোটবেলায় আমার মনে আছে যে অপারেশন ক্লিনিক বা বিষয়টা ছিল, আমি 4-5 পড়ি, আমি জানালাতে দেখেছি মানুষ মার কাছে, এবং ওটা বিএনপি দলের অনেক ছিল, ছাত্র নেতা বা এরকম কিছু ছিলেন, এখন দলগুলোর কখনো যারা মার কাছে আমি হাতে তারপরে অন্যায় করেছিল। এই যে ব্যাপারগুলো ছিল, আমরা আশা করি যে এই ব্যাপারগুলো আবার হয়তো আসলে কোনদিন বিরোধী আন্দোলন ছিল। তো যেটা হচ্ছে যে আমি আমার একদিকে হচ্ছে রপ্তানিমুখী যে আন্দোলনটা, রপ্তানি আন্দোলন মানে রপ্তানি ব্যাপারটা আমাদের কাছে কি করা উন্মুক্ত করে দেওয়া, আমরা ক্লিয়ার যে করতে পারি, আমরা রপ্তানি করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যাতে আপনি আবার যদি নির্বাচিত হন ইনশাআল্লাহ,
আবার আমাদের এখানে বসে। প্রথম হলো আজকে আমরা এখানেই শেষ করবো। আমি আর কেউ কেউ আছেন না থাকলে আছেন? হ্যাঁ, অনেক। বলুন। হ্যাঁ, বলুন বলুন বলুন। দেন না, দেন দেন ওনাকে দিন। ওনাকে দেন, ওনাকে দেন। দেন। আসসালামু আলাইকুম। অন্ধকার আব্দুল মুত্তালিব ভাইকে আমি এটা বলতে চাই, গৃহবধূর উপর অত্যাচার কেন হয়? আর এখন তো বেশি বেড়ে গেছে এই ডিভোর্স। এই ডিভোর্সটা কেউ তো বন্ধ হয় অথবা গৃহবধূর উপর অত্যাচার বন্ধ হয়, এর জন্য আপনার কাছে আমি অনুরোধ করতেছি। আর যারা ডিভোর্স হয়ে গেছে তাদের জন্য আপনি যখন ঘরে যাবেন তাদের জন্য কিছু করার জন্য আপনার কাছে বিভিন্ন অনুরোধ করা যাচ্ছে। আর যেহেতু আর এরকম গৃহবধূর উপর অত্যাচার না হয় সেদিকে আপনি একটু খেয়াল রাখবেন। আর আমি চাই এই যে আমি একজন অত্যাচারিত মহিলা, যেহেতু অনেক কষ্টের পর আমার এই ডিভোর্স হয়েছে, আমি চেয়েছিলাম এই সংসার করতে করা হয়। শাশুড়ি অনেক লোকাই আমার উপর অত্যাচার করেছে, যেহেতু এই অত্যাচার না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন। আর আমি চাই এই ডিভোর্সটা বন্ধ হোক। এই যে ডিভোর্সের বেশি সংখ্যা বেড়ে গেছে সেদিকে আপনি খেয়াল রাখবেন। আর আমি বিভিন্ন অনুরোধ করা আচ্ছা, উনি উনি বলুন বলুন বলুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানিয়া, সরকারি কলেজের বিএসএস ফাইনাল ইয়ার স্টুডেন্ট। তো আজকে নারী ক্ষমতায়ন সমাজের উন্নয়ন বিষয়ক মতবিনিময়ের সময় নারী ক্ষমতায়ন নিয়ে। সাধারণত নারী ক্ষমতায়ন বলতে বোঝায় নারী তার নিজের জীবন সম্পর্কে স্বাচ্ছন্দ্যে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো আর কিছু বিষয় নারী ক্ষমতায়নের সাথে জড়িত আছে, যেমন নারীর শিক্ষা নিশ্চিত করা, তারপরে অর্থনৈতিক অধিকার, নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং আইনি সুরক্ষা। তো শিক্ষা বা অন্যান্য যে মৌলিক অধিকার গুলো আছে অটোমেটিক চলে আসে আমাদের, এখন আমরা পাই বা নিশ্চিত হয়ে যায় কোনো না কোনো ভাবে। কিন্তু আমাদের জনগণ থেকে যায় রাজনৈতিক অংশগ্রহণ। এখনো বাংলাদেশের সব নারী মানে স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না, বিভিন্ন বাধা বিপত্তি থাকে। তারপরেও আমরা চেষ্টা করি বা এখন আমরা আশাবাদী। এতে থেকে আমরা এখন পর্যন্ত দেখিনি যে কোনো রাজনৈতিক দল এইভাবে আজকের মতো মত বিনিময় সভা আয়োজন করতে চমৎকার একটা আয়োজন করা হয়েছে। আয়োজকদের প্রতি আমি কৃতজ্ঞ। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, যেমন আগে সবার আলোচনা আমি শুনেছি, উপভোগ করেছি খুব ভালোভাবে। যেমন বিভিন্নভাবে স্যার বলেছিলেন আপনি যে সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয়ে পরিবর্তন করা সম্ভব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সাংবিধানিকভাবে নারী কতটা সুরক্ষিত? যেমন আমি চাইলে আমার ক্ষমতায়ন, আর্থিক ক্ষমতায়নটা পরিবর্তন করতে পারি। আমি চাইলে যে কোনো কাজে রাখতে পারি, কাজ করতে পারি, আমার আর্থিক পরিবর্তনটা আমি আনতে পারি, কিন্তু আমি যখন আমাকে বের হবো আমি কতটা সুরক্ষিত? আমি চাইলে শিক্ষা গ্রহণ করতে পারি, ভালো একটা পর্যায়ে যেতে পারি, আমার পরিবারের অবস্থা যদি ভালো হয় এটা সাপোর্ট দিতে পারে, বা যে কেউ আত্মীয় স্বজন বা বিভিন্ন ভাবে হয়ে যায় বা যে কোনো রাজনৈতিক দল অনেকটা সাপোর্ট দিতে পারি আমি, কারণ নাই। তারপরে আপনি যখন বলেন যে সামাজিক আন্দোলনের মাধ্যমে রাজনৈতিকভাবে যে বিষয়টা তুলে ধরলেন যে সব পুরুষ খারাপ নাই, এটা আমরা জানি, কিন্তু এসবের মধ্যে যে দু একজন খারাপ তারা কিন্তু বাকি সবাইকে খারাপ বলে দেয়। তো যেগুলো একটা মেয়ে বের হলো তখন অনেক যে কোনো একটা সমস্যা তাদের হয়ে গেছে বা যে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু এরপরে ঘটনাটা যখন আসে তখন এটা হয় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন চলে, তারপরে এটা আবার বের হয়ে যাবে। তারপরে এর চেয়ে আরো কোনো একটা ঘটনা ঘটে, এটা নিয়ে আবার কয়েকদিন আলাপ আলোচনা হয়, তারপরে কিন্তু এটা কোনো কার্যকরী কোনো শাস্তি দেওয়া হয় না, যার জন্য পুরুষ সমাজ হোক বা খারাপ যে সমাজ আছে তারা আরো মানে এখান থেকে এলাকার উদ্যোগটা তাদের বাড়ে। তো এখান থেকে আমরা মানে এই যে প্রশ্ন আমাদের সাংবিধানিকভাবে বা ওই আইনি প্রয়োগের মাধ্যমে আমরা কতটা সুরক্ষিত? ধন্যবাদ। বলুন।
সরি স্যার, আমি সামনে আসবো সবাইকে দেখে বলেন বলেন, আসেন আসেন। আর ভাই বলতে পারেন, স্যার না, বলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভাই আমাকে আসলে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের সাথে কথা বলার। আর আজকের এই মত বিনিময় অনুষ্ঠানে কথা বলতে পেরে আপনাদের সামনে আমি সত্যি প্রাউড ফিল করছি। আমি মহিতা চৌধুরী, আমি আসলে ইংল্যান্ডে থাকি, দেশে আসছে আমার একসাথে হচ্ছে। তো সেক্ষেত্রে আসার পর আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু ফেস করেছি। ইভেন আমি যখন ইংল্যান্ডে থাকি সেই সময় হচ্ছে কি আমি বাংলাদেশি না, সিলেটি, আমি অনেক কিছু ফেস করেছি যে আমাদের সিলেটি ভাই বোনেরা যারা হচ্ছে কি আমরা যাই বিদেশে কিছু টাকা বেশি আর্নিং, আমরা ওখানেও কাজ করি, দেশেও কাজ করি, দেখা যাচ্ছে কি আপনার সেখানে কাজ করলে হয়তো বা আমার হিসাব হচ্ছে আমাদের কারেন্সিটা টাকায় না, সেটা পাউন্ডে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সেখানে কাজ করছি 12 আওয়ার্স, 11 আওয়ার্স, তো আমাদের টাকার কিছু চেঞ্জেস বা যে কাজটা আমরা সেখানে করছি ওই কাজটা যদি আমরা আমাদের দেশে করি, যে হার্ডওয়ার্ক সেখানে করছি, আমাদের দেশ হয়তো বা অনেক সামনে যাবে। আমি সেখানে কাজ করি, আমি কাজ করার সময় এরকম চিন্তা করি যে এই যে কাজ করতেছি সেখানে ফোন না, সেখানে আমি বসতে পারছি না, আবার করতে পারি না। সেই পরিচয়টা যদি আজকে আমি দেশ করতাম, আমি আমার কথা বলতেছি, হয়তো আমার দেশের এই পজিশনে আমি কি বছর কাজ করতাম, সেখানে একটা ভালো একটা দক্ষ কর্মী পেত। যে বিষয়টা আসলে আমি আপনার সাথে বলবো, আমাদের বাবা মারা সিলেক্ট হিসাবে তারা ভাবে আমার মেয়ে বড় হচ্ছে ক্লাস 8, 9, 10 ইন্টারমিডিয়েট উঠলে হয়তো আমি একটা লন্ডন আমেরিকানে একটা দাম দেখে বিয়ে দেব টাইপের। এটা আসলে আমাদের ক্লাস আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। এমনও হয়েছে আমি আমার ইউটিউবে আমার রিলেটিভ আমাদের এরিয়ায় অনেকে দেখেছি যারা দেশ থেকে মাত্র বিয়ে করে গেছে, বাট তারা তাদের যে প্রাপ্য অধিকার এজ এ স্ত্রী তারা সেটা পাচ্ছে না, প্রাপ্য মর্যাদা সেটা পাচ্ছে না। কিন্তু কেন আমরা পড়ে থাকবো? আমাদের পড়ে থাকার কোনো দরকার নাই। আমরা একটি আমাদের হাত পা আমরা পরিপূর্ণ, আমাদের আল্লাহ সব দিয়েছে। আমরা কেন পরে বসে থাকবো? আমরা কেন চিন্তা করবো একজন 50 বছর বয়সী লন্ডনে আসবে, বাংলাদেশে এসে বিয়ে করবে, আমাদের লন্ডনে নিয়ে যাবে, আমাদের কেন? আমি চাই না। আর যেটা হচ্ছে আমাদের দেশে আমরা অনেকেই থাকি, কিন্তু পর্যাপ্ত কর্মসংস্থান থাকলেও কেউ যাচ্ছে, কেউ পারছে না, কেউ বিভিন্ন ধরনের নীতি নৈতিকতা কিংবা আপনার রুলসের মাধ্যমে যেতে হয়। তো এই জিনিসগুলো থেকে আমি আসলে রিকোয়েস্ট আমাদের সিলেটের মানুষের কাছে, প্লিজ আমরা দাঁড়াই, আমরা সামনে চাই, আমরা এগিয়ে যাই, আমরা আমাদের যে একটা কুসংস্কার আমরা সিলেটি আমাদের অ্যাড্রেস করতে হবে, আমাদের লন্ডনে আমাদের দেশকে নিয়ে সামনে যেতে হবে। আমি আজকে লন্ডন থাকি, আমি আমার দেশের ভিতরে করতে পেরেছিলাম। যদি আজকে আমার দেশের বড় কিছু একটা হয়, লাস্ট যদি আপনাদেরকে বলি গত বছর 2024 যে জুলাইয়ে যে একটা হলো আমাদের দেশের যুদ্ধ, তো সেক্ষেত্রে আমার খুবই খারাপ লাগে। আপনাদের আসলে এক্সপ্লেন করার মতো না। আমার মা আমার ফুল ফ্যামিলি থেকে আমার আম্মা আবার দেশে, আমি আমার মাকে খুব কিছু কাছে বলে আমার মাকে ফোন দেই, আমার মার চেহারা দেখি, তারপর আমি কাজে যাই, যেখানে যেহেতু আমাদের টাইমের পরিবর্তন, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে আমার মা থেকে সবথেকে বড় কথা, আমাদের দেশে হাজার হাজার উজ্জ্বল ভবিষ্যৎ যাদেরকে আমরা দেখতেছি, তারা হয়তো আর কিছুদিন পরে আমাদের দেশে লাইট চালাবে, তাদেরকে নিয়ে চিনবে দেশ। ওইরকম মানুষগুলোকে হত্যা করা হয়েছে। তো এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না। আমরা কেন এগুলো অ্যাকসেপ্ট করবো? আমাদের কোনো প্রজাতন্ত্রী দেশ, তো আমরা এগুলো অ্যাকসেপ্টেবল না। আমাদেরকে আগে এগিয়ে যেতে হবে। ইভেন আমরা যদি চাই, আপনি যদি আপনার জায়গা থেকে চান, অবশ্যই পারবেন। কেন পারবেন না? আপনি যদি চিন্তা করেন ক্লাস 1, 2, 3, 4 পাস করে আপনি আইটিএস করে লন্ডনে পাড়ি দিতে পারেন, আপনি কেন আজকে আপনার দেশ এই বাংলাদেশে উন্নত বাংলাদেশ করতে পারবেন না? অবশ্যই পারবো, যদি আমরা চাই, আমাদের মাধ্যমে সম্ভব, আমরা পারবো। আর আরেকটি কথা, আসলে আমি কে আওয়ামী লীগ কে বিএনপি কি এটা কোনো ম্যাটারই না। আমাদের সাথে সিলেক্ট করেছে যে ওপেন করতে হবে, উঠতে লোকে দিব, লোকে যাবে, ধানের শিক্ষা না, এটা কোনো কথা হতে পারে না। যে আমাকে আমার দেশকে আমাকে একটা কর্মসংস্থানের সুযোগ করে দেবে সে যাবে। কে আওয়ামী লীগ কে বিএনপি আমি চিনি না, আমার দরকার আমাকে হেল্প করবে, দ্যাটস ইট। তো আসলে স্যার ভাই আপনার কাছে রিকোয়েস্ট এইটাই, যেহেতু আপনি এরকম একটা অনুষ্ঠান আমাদের জন্য করেছেন, রিকোয়েস্ট সেটাই আমাদের এখানে আমরা ভাবি, আমার অনেক ফ্রেন্ডস হয়েছে কি
আপনার স্টাডি করে না, এটা উমেন্স মডেল কলেজের স্টুডেন্ট। তো সে হচ্ছে কি স্টাডি অফ করে আপনার চিঠিতে ভর্তি হয়েছে, সে লন্ডন যাবে। তো সে গিয়েছে লন্ডন, তার যে ফিউচারটা আমি বা সে, এখন আমরা বলতে পারবো না আমরা একটু শিক্ষিত মা, তো আমরা শিক্ষিত মা না, বা আমরা যে ইংরেজি থেকে পড়াশোনা করবো, অনেকেই আছে আমাদের সিলেটে। আপু আপনার প্রশ্নটা যদি করেন। কি করছে আপু, দেখা যাচ্ছে কি আমরা যারা ঘরে আছে, আমরা উপযুক্ত কর্মসংস্থান নাই, আমরা আমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী পাচ্ছি না চাকরির সুযোগ। সেক্ষেত্রে আমরা বেশি কিছু বিদেশ অ্যাপ্রোচ, কিন্তু এইটাই কি আমাদের দেশের উন্নয়নশীল করার চিন্তা ভাবনা? অবশ্যই না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা হচ্ছে আমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী পর্যাপ্ত কর্মসংস্থানের যে বিষয়টা সেটা নিশ্চিত করেন প্লিজ। আর আরেকটা জিনিস, আমি সরি আমি হয়তো লম্বা করছি, আমি গতকালকে রাত্রে উসমানী মেডিকেল গিয়েছিলাম কোনো একটা কারণে। তো সেক্ষেত্রে আসলে জানি এটা এখন বলা খুব বেশি জরুরি না, কিন্তু যেহেতু আমি চলে যাবো হয়তো নেক্সট সেমিনারে আমি জয়েন হতে পারবো না, সেটা বলছি। আপনার কিছু কিছু মানুষ সেখানে তো মানে এনভায়রনমেন্ট এক্সপ্লেন করার মতো আমার কাছে ওয়ার্ড নাই। আমার মনে হয় এমন কোনো ওয়ার্ড পৃথিবীতে আছে যেটা আমি সেখানে যে দুঃখজনক এনভায়রনমেন্ট সেটা আমি এক্সপ্লেন করতে পারবো। তো সেখানে হচ্ছে আমি আপনার দেখে আসছি আমার নিজের চোখে, এখানে শুয়ে ফ্লোর এবং বেড দুটোতেই রুগী, আর তাদের উপরে আরশোলা তারা আমরা বলি। তো এজ এ মানুষ, আমাদের মানুষ হিসাবে এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। আমি আমি আপনার কথা বুঝেছি। আর কোনো পয়েন্ট আছে? না, সেটাই আমি হচ্ছে আপনার এটাই বলবো, আমাদের যে বেসিক চাহিদা যেটা হচ্ছে আমাদের মৌলিক চাহিদা, সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আর কিছু আসলে বলার নাই। আর হচ্ছে ধন্যবাদ সবাইকে সেটা করার জন্য। আর জানি না ভুল হতেও পারে, আপনারা অনেক সিনিয়র। না, ভুল হয় নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আর তো বেশি সময় নিতে পারবো না, কারণ প্রত্যেকেরই বাড়ি ঘুরে যেতে হবে। সো এই পর্যায়ে শেষ করব। যারা লাস্টলি দুই একটা কথা বলেছেন এটা টাচ করে। হ্যাঁ, একটা হলো কিছুক্ষণ এখানে আরেকজন আরেকজন আছে? জি। ধন্যবাদ তো আমার প্রশ্ন হচ্ছে যে নারীদের নিরাপত্তার জন্য আপনি কি কাজ করেন, বা চাকরিজীবী সরকারি চাকরিজীবী মায়েদের জন্য ডে কেয়ারের কোনো ব্যবস্থা করেন, বা ওই যে কাকু বলেন ডিভোর্সের ব্যাপারে, কি বাইরের দেশের মতো আমাদের দেশেও এরকম মানে ডিভোর্স হলে প্রপার্টি মানে সেম ভাগে ভাগ করে দেওয়া হবে, এগুলো করলে আমার মনে হয় ডিভোর্স এখানে প্রয়োজন। আমি আপনার সময় বেশি নষ্ট করবো না, আশা করি আমার প্রশ্ন বলতে হলে ক্ষমা করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। ফাহমিদা চৌধুরী, মানে এখানে তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি কম, এটা নিয়ে আমরা আগেও আলাপ করেছি না? এবং সেটা শুধু নারীর না, নারী পুরুষ সবার জন্য এমপ্লয়মেন্ট অপরচুনিটি কম। আমাদের গত 15-16 বছরে সরকার যেভাবে দাবি করেছে অর্থনীতি বড় হয়েছে, সেই তুলনায় কর্মসংস্থান সৃষ্টি হয়নি। তো যে সরকারি যদি আমরা যাই, আমাদের মানে প্রধান লক্ষ্য হবে দ্রুত দেশে বিনিয়োগের পরিবেশ ফেরত আনা, যাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং নারী পুরুষ উভয়ের জন্য তৈরি হয়, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে আপনি এখানে কাজের সুযোগ নাই। গত 15 বছরে, এটা আগেও আলাপ করেছি আমরা, মানুষ ফিল করেছে যে এই দেশের সাথে তার আর কোনো সম্পর্ক নাই, দেশের জন্য সে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। সব শ্রেণী পেশার, সব ইনকাম ব্র্যাকেটের লোকরা চেষ্টা করেছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। তো এই যে সেন্স অফ ওনারশিপটা হারিয়ে ফেলেছে মানুষ, এটা ফেরত আনাই আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। ওসমানী মেডিকেলের যে কথাটা আপনি বললেন, ওসমানী মেডিকেলটা হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল। এই দেশ হচ্ছে 55,598 বর্গ মাইল। পৃথিবীতে আপনি যদি ছোট ছোট দ্বীপরাষ্ট্র বাদ দেন, তাহলে পৃথিবীতে এত ঘনবসতি আলা এই সাইজের কোনো দেশ নাই। ওসমানীর ধারণ ক্ষমতা যদি হয় 500, যে কোনো দিন গেলে আপনি ওইখানে রোগী পাবেন 2500, 5 গুণ বেশি। তো ওই পরিমাণ তো বিছানায় কিনে নাই সরকার, যে পরিমাণ লোক ওইখানে প্রত্যেকদিন চিকিৎসা নিচ্ছে। তো মাটিতে থাকবে না, থাকবে কোথায়? এটা মানে জিনিসটা এত বিয়োগান্তক, এত দুঃখজনক। আমরা যে পরিমাণ স্বাস্থ্য খাতে আমরা ব্যয় করি, সেটা পৃথিবীর
পৃথিবীর না, এই রিজিয়নের অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের স্বাস্থ্য বেশ অনেক কম। তার মধ্যেও একটা বড় অংশ দুর্নীতিতে চলে যায়। তো এই পুরো জিনিসটার মধ্যে জবাবদিহিতা ফেরত আনা, শৃঙ্খলা ফিরিয়ে আনা, এই জন্যই তো মানে হাসিনার এই অবস্থাটা হলো কেন? হলো তো এই জন্যই যে সীমাহীন লুটপাট করে দেশটার অবস্থা তলানিতে নিয়ে এসছে। ব্যাংকে টাকা নাই, 5 টাকার প্রজেক্ট টাকাগুলি লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। এই অবস্থা থেকে উদ্ধার করা, দেশের সবার জন্য ন্যূনতম স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা, আমাদের গ্রামে যে সমস্ত কমিউনিটি ক্লিনিক আছে সেই কমিউনিটি ক্লিনিকের সেবা এবং আওতা বাড়ানো, যে মহিলারা চিকিৎসার জন্য হসপিটালে আসতে পারে না তাদের মধ্যে ওই সচেতনতা তৈরি করা, তাদের ফ্যামিলিতে সেই সাহসের পরিবেশ দেয়া যে না, হসপিটালে আসো, এখানে প্রপার চিকিৎসা আছে এবং হসপিটালে আসাটা তোমার অধিকার। এই জিনিসটা তৈরি করা হচ্ছে আগামী দিনের চ্যালেঞ্জ। এই দেশে জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন, আসার পরে দেখা গেল দেশের 4 ভাগের 3 ভাগ নিরক্ষর। উনি বয়স্ক শিক্ষা দিয়ে দ্রুত সাক্ষরতার হার বাড়ানোর চেষ্টা করেছিলেন। 91-তে যখন বেগম খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন, নারীদের জন্য প্রাথমিক শিক্ষা অবৈতনিক করেছিলেন। তারপরেও দেখা গেল যে যথেষ্ট পরিমাণ ছেলেমেয়েরা আসছে না, সেই জন্য শিক্ষার পরবর্তী সময়ে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন, যাতে গ্রামীণ পরিবারগুলি ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে পাঠায়। আজকে প্রাইমারি স্কুলে বা ইভেন যারা মেট্রিক দিল, আপনি পরিসংখ্যান নেন, যে পরিমাণ ছেলে সেই পরিমাণ মেয়ে, কোনো কোনো জায়গায় মেয়ের সংখ্যা বেশি, এবং রেজাল্টের ক্ষেত্রেও তারা কারো থেকে পিছিয়ে নাই। সো এটা ইভলভ হওয়া ওভার টাইম। আপনি আজকে গাছের গোড়ায় পানি দিয়ে গাছটাকে বড় করবেন, ফল আসবে কিন্তু গাছটা বড় হওয়ার পরে। সেই প্রসেসটা যদি আমরা বেগমান করি, জোরদার করি, আজকে থেকে পূর্ণ মাত্রায় শুরু করি, এটার ফল আপনি পাবেন আগামী 10, 15, 20 বছরে সেই জায়গায় যাবেন। নারীর ক্ষমতায়ন, আমরা আইন করব, সামাজিক আন্দোলন করব, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করব, কিন্তু ঘুম থেকে উঠেই ফলাফল দেখবেন না। সেই ফলাফল দেখার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে, আর এই সচেতনতা ধরে রাখতে হবে। এই যে আজকে আমরা এখানে বসছি, প্রশ্নটা কার ছিল যেন, আবার বসবো কিনা? এই যে ব্যাংকেরা আপনার প্রশ্ন ছিল না? আমি জানি না বাংলাদেশে আর কোথাও এইভাবে কেউ বসে কিনা, আমি জানি না, অনেস্টলি আমি জানি না। কিন্তু এইটা জানি যে দলীয় আনুগত্যবিহীন একটা বিশাল ভোটার শ্রেণী এখন বাংলাদেশে আছে, এবং এদের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। মোট ভোটার পার্সেন্টেজের মধ্যে এদের পার্সেন্টেজ বাড়তে থাকবে। আজকে যে জিনিসটা আমরা গত কয়েক মাস যাবৎ এইভাবে ডেকে ডেকে নিয়ে বসছি, কথা বলার চেষ্টা করছি, আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছি, আমি নিশ্চিত কালকে পরশু বাংলাদেশের সব জায়গায় এই জিনিস ফলো হবে এবং এটা করতে বাধ্য হবে। আর আমাদের এখানে যদি প্রতি 5 বছর পর করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, মানে যে দলই নির্বাচন করবে সে ক্ষমতায় নেই, ক্ষমতার বাইরে, তাহলে আপনাদের সামনে আসা, আপনাদেরকে নিয়ে বসা এবং আপনাদেরকে দেয়া প্রতিশ্রুতিগুলি পুরানো রাজনীতিবিদরা নিজেদের অস্তিত্বের জন্যই করতে বাধ্য হবে। এটার জন্য কাউকে অনুরোধ করা লাগবে না, নিজের চামড়া রক্ষার জন্য এটা করবে। আমাদের সেই গণতান্ত্রিক পরিবেশটাকে নিশ্চিত করা, যাতে রাজনীতিকদেরকে বা যারাই ক্ষমতায় থাকে তাদেরকে যেন আমরা নিয়ম নীতির শৃঙ্খলে বেঁধে রাখতে পারি, সেটা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। না হওয়ার কোনো কারণ নাই, এবং না করে যে সরকারই আসুক বা যারাই ভবিষ্যতে আসুক, তাদের অন্য কোনো চিন্তার কোনো সুযোগ নেই। মানুষের কাছে আসতে হবে এবং মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে আবার ভোট চাইতে হবে, এটার কোনো বিকল্প নেই। সিলেটের ক্ষেত্রে ডে কেয়ারের কথা বলছেন, আমি এই পয়েন্টটা নোট করলাম, এবং যদি আমার কোনো কাজের সুযোগ থাকে আগামী দিনে, আমি চেষ্টা করব অন্তত শ্রমজীবী নারীদের কাজের সহায়ক পরিবেশের জন্য সিলেট শহর এবং শহরতলিতে এই ডে কেয়ার কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ডিভোর্স ল। পৃথিবীর বহু দেশে, পৃথিবীর সবচেয়ে ধনবান লোকদের একজনের নাম হচ্ছে জেফ বেজোস, না, অ্যামাজনের মালিক। এই ভদ্রলোক কয়েক বছর আগে তার স্ত্রীকে তালাক দিয়েছে।
সেই মহিলার নাম মেকেনজি। তো ডিভোর্সের পরে কত দেয়া লেগেছে জানেন? খুব অল্প, $3,500 কোটি। মানে আমাদের টাকায় 4.25 লাখ টাকা। নর্মাল আইন হচ্ছে যদি কোনো ফ্যামিলিতে ডিভোর্স হয় তাইলে মানে স্বামী বা স্ত্রীর প্রপার্টি 50-50 হয়ে যাবে না। আর যদি এটা প্রমাণ করতে পারবে যে ওই ইনকামের পিছনে স্ত্রীর কন্ট্রিবিউশন আছে, তাহলে তো আরো বেশি পাবে। এখন মুশকিল হলো আমাদের এখানে ডিভোর্স নিরুৎসাহিত করার জন্য অনেকগুলি বিষয় আছে। আপনারা একটা শ্রেণী, এখানে নিম্নবিত্ত শ্রেণী আছে, সেখানে ডিভোর্স কেন হয় জানেন? সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে ঘরে ফেরার আগে তীর তো জুয়া, তীর খেলে পয়সা নষ্ট করে আসে। ঘরে আসার পরে যখন স্ত্রী চায় যে কালকে বাজার করাবো কি, তখন টাকা দিতে পারে না, 2টা কিল দেয়। তো এইভাবে ডোমেস্টিক ভায়োলেন্স ডেভেলপ করে মাদকের জন্য, তার ডিভোর্স হয়। এই মানে ডিভোর্স আমাদের মতো ক্লোজ নিট সোসাইটি, যেটা হোমোজেনিয়াস, সবার দেখেন নাক মুখ চোখ একরকম, এখানে তো ভিন্ন ভিন্ন রং নাই, ভিন্ন ভিন্ন আকৃতির মানুষ নাই, সবই কম বেশি দেখতে একরকম। এরকম একটা হোমোজেনিয়াস সোসাইটি, ক্লোজ নিট একটা সোসাইটি, এটার মধ্যে এই জাতীয় জিনিস মানে এগুলি মহামারীর আকার ধারণ করার আগেই এগুলি অ্যাড্রেস করে ফেলা উচিত, এবং করবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ করব। আজকে আপনাদের সময়ের বেশি নেই না, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ সময় দিয়েছেন, শুনেছেন, নিজেরা অংশগ্রহণ করেছেন, কন্ট্রিবিউট করেছেন। আপনাদের প্রশ্ন থেকে অনেস্টলি আমি রাজনীতিবিদ হিসেবে কোনো পেশাদার রাজনীতিবিদ না, মানে অনেক সাজানো গোছানো মন্তুষ্টির কথা বলার ক্ষমতা আমার নাই। আপনাদের প্রশ্নগুলি থেকে আমি অনেক কিছু শিখেছি, যেটা আমি নোট নিয়েছি এবং যেটা আমি আমার সিনিয়র কলিগদের সাথে শেয়ার করব সময় সুযোগে। আপনাদের কাছে শুধু একটাই আবেদন, আজকে প্রশ্নের মাধ্যমে আপনারা যে সচেতনতাটার পরিচয় দিয়েছেন, এই লেভেলটা যদি আপনারা ধরে রাখেন এবং আপনাদের অন্যদের মধ্যে জিনিসটা ছড়িয়ে দেন, এবং যখন সময় সুযোগ আসে এই সমাজ গঠনে রাজনৈতিক নীতি নির্ধারণের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেন, এইটাই একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে আমাদের জন্য এবং আমাদের অন্য কলিগদের জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।